আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সবাই কি ভাইয়ার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা এবং স্ক্রিন ঠিকমতো দেখতে পাচ্ছ কিনা কাইন্ডলি এটি চ্যাট বক্সে একটু জানাই দিও। অসুবিধা নাই রহমান ভাইয়া, ইনশাল্লাহ ডেইলি ভালো হয় নাই না? আচ্ছা, কোনো সমস্যা নাই। থ্যাংক ইউ খাদিজা ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। সবাই ক্লিয়ার না? কালকে ক্লাস করতে পারেন? অসুবিধা নেই, অসুবিধা নেই। একটু সময় পেলে ক্লাসটা করে নিও ভাইয়া, অনেক ইম্পর্টেন্ট একটা টপিক পড়াইছি কিন্তু। হ্যাঁ, ওকে, সবাই রেডি না? মাশাআল্লাহ, ভেরি গুড। তোমরা মাশাআল্লাহ অনেক লক্ষ্মী বাচ্চা কাছে। হ্যাঁ, কথা শোনো, ভালো লাগে। আসো শুরু করি। সো তড়িৎ রসায়ন দিয়ে শুরু করব সেকেন্ড পার্টটুকু। আজকে আমরা কি পড়বো দেখো, তড়িৎ রাসায়নিক কোষ। এমসিকিউ আসছে 24টা, রিটেন আসছে একটা। তড়িৎদ্বার বিভব, কোষ বিভব, গিবসের মুক্ত শক্তি ও কোষ বিভবের সম্পর্ক সংক্রান্ত সমস্যা 20টা এমসিকিউ আসছে, একটা রিটেন আসছে। নার্নস সমীকরণ সংক্রান্ত সমস্যা 5টা এমসিকিউ আসছে, রিটেন আসে নাই। বাট আমরা সবই প্র্যাকটিস করব, যা যা আছে। কিছু তোমাদেরকে প্র্যাকটিস প্রবলেমও করতে দিব। ওকে, দেখো তড়িৎ রাসায়নিক কোষ। গতদিন আমরা পড়ছিলাম ভাইয়া, যারা গতদিন ক্লাস করেন সমস্যা নেই, ভয় পাওয়ার কিছু নাই। তড়িৎ রাসায়নিক কোষ কি করে জানো? রাসায়নিক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে পরিণত করে। কি রাসায়নিক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে পরিণত করে। এখন তোমাদেরকে গতকাল একটা কথা বলছিলাম, যারা গতকাল ক্লাস করে নাই জাস্ট একটু শুনে রাখো, যে তড়িৎ রাসায়নিক কোষের অ্যানোড যেটা থাকে, অ্যানোড প্রান্ত, সেই প্রান্তটা হয় হচ্ছে নেগেটিভ, আর ক্যাথোড যে প্রান্তটা থাকে সেই প্রান্তটা হয় পজিটিভ। অ্যানোডে চিহ্ন যাই থাকুক না কেন, এখানে সবসময় জারণ হয়, অক্সিডেশন। ক্যাথোডে সবসময় বিজারণ হয়, মানে রিডাকশন। আচ্ছা, তো এখানে জিঙ্ক আর কপারে কিছু বিক্রিয়া দেওয়া আছে আর কি। হ্যাঁ, এখন কথা হচ্ছে, ধরো তোমার কাছে একটা কোষ দেওয়া আছে, কোষ দিয়ে বাম সাইডে সাধারণত অ্যানোড থাকে আর কি, ডান সাইডে সাধারণত ক্যাথোড থাকে। সো জিঙ্কের হবে জারণ, কপারের হবে বিজারণ। এখন যে বিক্রিয়াটা দেখাবো, এটা আরো কয়েকটা মানে স্লাইড পর্যন্ত লাগবে কাজে, মনোযোগ দিয়ে আমরা শুনবো। তাহলে অ্যানোডে যেহেতু জিঙ্ক আছে, এখানে হবে জিঙ্কের জারণ। অ্যানোডে যেহেতু জিঙ্ক আছে, এখানে হবে জিঙ্কের জারণ। এটা তো চিহ্ন সম্পর্কে বললাম। এটাকে ধরো একটু ছোট করে নিচে নিয়ে আসি। ওকে, এখন খেয়াল করো, অ্যানোডে আছে জিঙ্ক। জিঙ্কের জারণ হওয়া মানে হচ্ছে জিঙ্ক দুইটা ইলেকট্রন ত্যাগ করে তৈরি করবে জিঙ্ক 2+। আর ক্যাথোডে হবে বিজারণ, মানে ক্যাথোডে যে কপার 2+, সে দুইটা ইলেকট্রন গ্রহণ করবে, তৈরি করবে হচ্ছে কপার ধাতু তৈরি করলো। এবং দুইজনকে যদি আমরা একসাথে মিক্সড করি, যোগ করি, তাহলে এটা কাটা যাবে। এটা হলো অ্যানোডের বিক্রিয়া ছিল, এটা ক্যাথোডের বিক্রিয়া ছিল। দুইটা যোগ করলে হয়, এটা ফুল বিক্রিয়া হয় দুইটা যোগ করলে। জিঙ্ক প্লাস কপার 2+, এখান থেকে তৈরি হচ্ছে জিঙ্ক 2+ প্লাস কপার, মানে হচ্ছে জিঙ্কের জারণ হয়েছে, কপারের বিজারণ হয়েছে। সিম্পল। এখন কথা হচ্ছে, এই যে অ্যানোড আর ক্যাথোডে যে মাইনাস দিলাম প্লাস দিলাম, এটা কি কারণে হয়? দুইটা চাপ সম্পর্কে তোমাদের জানতে হবে। দুইটা চাপ সম্পর্কে জানতে হবে। এক নাম্বার যে চাপটা সম্পর্কে জানতে হবে, সেটাকে বলা হয় হচ্ছে ভাইয়া সলিউশন প্রেসার। সলিউশন প্রেসার, বাংলা এটাকে বলা হয় দ্রবণ চাপ। দ্রবণ চাপ, যেটাকে পিএস দিয়ে প্রকাশ করা হয়। হ্যাঁ, পিএস দিয়ে প্রকাশ করা হয়। আরেকটা যে চাপ সম্পর্কে তোমাদের পড়তে হবে, সেটা হচ্ছে অসমোটিক প্রেসার। অসমোটিক প্রেসার, বা যেটাকে বলা হয় অভিস্রবণ চাপ। অভিস্রবণ চাপ, যেটাকে P0 দিয়ে প্রকাশ করা হয়। হ্যাঁ, মানে বা আমরা প্রকাশ করতেছি এস দিয়ে সলিউশন, ও দিয়ে অসমোটিক। এখন ভাই, এই দুইটা চাপ কি জিনিস? এই দুইটা চাপ কোত্থেকে হয়, কেন হয়? এই হচ্ছে ঘটনা। ঠান্ডা মাথায় দেখো। হ্যাঁ, এই দুইটা চাপ কি জিনিস, কোত্থেকে হয়, কি হয়, কেমন হয় ঘটনা। আচ্ছা, এই দুইটা চাপ আমরা কেন পড়বো? বুঝার জন্য অ্যানোড নেগেটিভ কেন হয়, ক্যাথোড পজিটিভ কেন হয়। তাহলে আমরা এখানে কি কি লিখছি ভাইয়া? একটা কোষ, আমি কিন্তু বারবার রিপিট করতেছি, হ্যাঁ মনোযোগ দিয়ে শুনো। এখানে একটা কোষ দেওয়া, জিঙ্ক দেওয়া আছে অ্যানোডে, কপার দেওয়া আছে ক্যাথোডে। কিভাবে বুঝলাম? এটা একটা তড়িৎ রাসায়নিক কোষ। এখানে রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে পরিণত হবে। এখন আমরা জানি তড়িৎ রাসায়নিক কোষের অ্যানোড হয় নেগেটিভ, ক্যাথোড হয় পজিটিভ। তাহলে অ্যানোডের জারণ মানে জিঙ্কের জারণ বা ইলেকট্রনের ছাড়ন হবে, কপারের হবে বিজারণ, যেহেতু ক্যাথোডে আছে মানে ইলেকট্রনের গ্রহণ হবে। শেষ। আচ্ছা, এখন খেয়াল করো ভাইয়া, যেটা বললাম
অ্যানোডটা নেগেটিভ কেন হয় আর ক্যাথোডটা পজিটিভ কেন হয় এটা জানতে হলে আমাদের দুইটা চাপ জানতে হবে। একটা নাম হচ্ছে দ্রবণ চাপ বা সলিউশন প্রেসার, আর একটা নাম হচ্ছে অসমোটিক প্রেসার বা অভিস্রবণ চাপ। এই দুইটা চাপ কি জিনিস? আচ্ছা, প্রথমত ধরো তুমি জিঙ্কের কথাটা একটু চিন্তা করো। জিঙ্কে হচ্ছেটা কি? জিঙ্ক থেকে ভেঙে, মানে জিঙ্কের তড়িৎদ্বারটা ভেঙে জিঙ্ক 2+ তৈরি করতেছে এবং দুইটা ইলেকট্রন তৈরি করতেছে। এটা কিন্তু অ্যানোডের বিক্রিয়া বলতেছি। এখানে এই যে জিঙ্ক 2+টা আছে সেটা কোথায় যাবে? সেটা এই যে এই দ্রবণে যাবে, যাবে না? এই দ্রবণে যাবে। এখন ঘটনাটা কি হচ্ছে দেখো তো, জিঙ্ক জারিত হয়ে জিঙ্ক 2+ পরিণত হবে এবং সে দ্রবণে আস্তে আস্তে যেতে থাকবে। তাহলে দ্রবণের যে জিঙ্ক আছে সেটা বাড়তে থাকবে টাইম টু টাইম। আচ্ছা, তাহলে দেখো তো ভাইয়া, এই প্রেসারটাকে আমরা কি বলি জানো? যদি কোনো আধান তড়িৎদ্বার থেকে দ্রবণের দিকে যায় তখন সে দ্রবণের উপর একটা চাপ প্রয়োগ করে, কারণ দ্রবণে অলরেডি আয়ন আছে বা আধান আছে। তড়িৎদ্বার থেকে একটা আধান কোথায় গেছে ভাইয়া? দ্রবণের দিকে গেছে। তাহলে সে কি হয়েছে ভাইয়া? দ্রবণের উপর একটা চাপ প্রয়োগ করছে। এই চাপটাকে বলা হয় ভাইয়া সলিউশন প্রেসার বা দ্রবণ চাপ। এই চাপটাকে বলা হয় সলিউশন প্রেসার বা দ্রবণ চাপ। তাহলে দেখো, সলিউশন প্রেসার বা দ্রবণ চাপ জিনিসটা কি? তড়িৎদ্বার থেকে যদি কোনো আধান দ্রবণে যায়, মানে তড়িৎদ্বার থেকে যদি কোনো আধান কোথায় যায় ভাইয়া? দ্রবণে যায়, তখন সে দ্রবণের উপর একটা চাপ প্রয়োগ করে, সেটাকে বলা হয় কি ভাইয়া? সুন্দর মতো দ্রবণ চাপ। এখন এটা ঠিক উল্টাটাও তো হইতে পারে। উল্টাটা কি? দ্রবণ থেকে যে ধরো দ্রবণের যে কপার 2+, খেয়াল করো, দ্রবণের যে কপার 2+ সেটা ইলেকট্রন গ্রহণ করে চলে যাচ্ছে কি কপার হিসেবে কোথায় জমা লাগতেছে? ক্যাথোডে গিয়ে লাগতেছে। মানে এমনও তো হইতে পারে যে দ্রবণের কোনো আধান উল্টা কোথায় চলে যাচ্ছে? তড়িৎদ্বারে চলে যাচ্ছে। মানে দ্রবণের কোনো আধান ধরো কোথায় চলে যাচ্ছে? তড়িৎদ্বারে। তখন সে তড়িৎদ্বারের উপর একটা প্রেসার প্রয়োগ করতেছে, সেটাকে বলা হয় অভিস্রবণ চাপ বা অসমোটিক প্রেসার। এখন বলতে পারো যে ভাইয়া, অভিস্রবণ চাপ বা অসমোটিক প্রেসার কেন বলা হয়েছে? অভিস্রবণ কাকে বলে? কম ঘনত্বের অংশ থেকে বেশি ঘনত্বের অংশে যদি কোনো কিছু যায় তখন সেটাকে অভিস্রবণ বলে বা অসমোসিস প্রসেস বলে। পানি, এই যে জলীয়, তো এটা জলীয় না? জলীয় মানে কি? ঘনত্ব কম। আর এটা একটা পুরা সলিড একটা জিনিস, এটার ঘনত্ব বেশি। সো কম ঘন থেকে বেশি ঘনত্বের দিকে যাচ্ছে, এটাকে অসমোটিক প্রেসার বা অভিস্রবণ চাপ বলে। আচ্ছা, তাহলে কি বললাম? যদি তড়িৎদ্বার থেকে কোনো একটা আধান দ্রবণে যায় তখন দ্রবণের উপর চাপ দেয়, সেটাকে বলা হয় দ্রবণ চাপ। আর যদি কোনো আধান দ্রবণ থেকে তড়িৎদ্বারের দিকে যায় তখন সে তড়িৎদ্বারের উপর একটা চাপ দেয়, সেটাকে বলা হয় অভিস্রবণ চাপ। এখন এই দুইটা চাপের মধ্যে 3 ধরনের সম্পর্ক হতে পারে। এই দুইটা চাপের মধ্যে ভাইয়া 3 ধরনের সম্পর্ক হতে পারে। কি কি ভাইয়া? 1, দ্রবণ চাপ অভিস্রবণ চাপ থেকে বেশি। 2, দ্রবণ চাপ অভিস্রবণ চাপ থেকে কম। অথবা 3, দ্রবণ চাপ আর অভিস্রবণ চাপ সমান। এটা হইতে পারে। এখন প্রথম কেসটা চিন্তা করো, দ্রবণ চাপ বেশি মানে কি? তড়িৎদ্বার থেকে আধান দ্রবণে যাইতে চাইতেছে, এটা হলো দ্রবণ চাপ। আবার আধানটা তড়িৎদ্বারে যাইতে চাইতেছে, এটা অভিস্রবণ চাপ। এখন বলছে কোনটা বেশি? দ্রবণ চাপ বেশি। মানে তড়িৎদ্বার থেকে আধানটা কোথায় চলে যাবে? দ্রবণে চলে যাবে। খেয়াল করো, তড়িৎদ্বার থেকে আধানটা কোথায় চলে যাবে? দ্রবণে। তাহলে দেখো, এই যে তড়িৎদ্বার থেকে আধানটা চলে গেছে কোথায়? দ্রবণে চলে গেছে। যেহেতু দ্রবণে চলে গেছে, কাকে রেখে গেছে? ইলেকট্রনকে রেখে গেছে। তাহলে তড়িৎদ্বারের চিহ্ন কেমন হবে? নেগেটিভ। এটা কোথায় হয়? অ্যানোডে হয়। এই যে দেখো, এটা কোথায় হয়? অ্যানোডে হয়। আধানটা চলে যায় এবং জিনিসটা ইলেকট্রন রেখে যায়, সো এই জন্য তড়িৎদ্বারের চার্জ হয়ে যায় নেগেটিভ। আচ্ছা, উল্টা কেস যদি হয়, আধান, পজিটিভ আধান তড়িৎদ্বারে চলে গেছে। তড়িৎদ্বার তো নিউট্রাল। পজিটিভ আধান যত বেশি যুক্ত হবে তত বেশি সে কি হবে বলতো? ধনাত্মক চার্জে চার্জিত হবে। সো যদি অভিস্রবণ চাপ বেশি হয় তখন এটা আমরা ক্যাথোড বলি। ক্যাথোডে বেসিক্যালি কি হচ্ছে বলতো? ধনাত্মক আধানে যুক্ত হচ্ছে। খেয়াল করো, এখানে ধনাত্মক আধান কমতেছে, এজন্য নেগেটিভ। এখানে ধনাত্মক আধান বাড়তেছে, এজন্য পজিটিভ। এই জন্যই অ্যানোড আর ক্যাথোড মাইনাস+ হয়ে থাকে। এখন দেখি সবাই একটা জিনিসের অ্যান্সার দাও, দুইটা চাপ সমান হইলে এটাকে আমরা কি বলবো? বলো দেখি। ওহ, ফারাবি সবার আগে অ্যান্সার দিয়ে দিছো। হ্যাঁ, দুইটা, এই যারা একটু পরে আসছো তারা ভিডিওটা একটু টেনে পিছন থেকে একবার দেখে আসো ভাইয়া। 3 থেকে 4 বার রিপিট করছি, হ্যাঁ, টেনশন নিও না। দুইটা চাপ যদি সমান হয় তখন সেটাকে বলা হয় দ্য সেল ইজ ডেড। দুইটা চাপ যদি সমান হয় তখন সেটাকে বলা হয় দ্য সেল ইজ ডেড, মানে ব্যাটারি শেষ আর কি। এটাকে ইকুইলিব্রিয়াম বা সাম্যাবস্থা বলে। ইকুইলিব্রিয়াম
বা সাম্যাবস্থা বলে, ইকুইলিব্রিয়াম বা সাম্যাবস্থা বলা হয়। এটার অর্থ হচ্ছে দ্য সেল ইজ ডেড, মানে ব্যাটারিটা শেষ, আর যতই বাড়ি দাও ব্যাটারি কাজ করবে না। হ্যাঁ, দ্য সেল ইজ ডেড। ওই যে আমরা অনেক সময় কি করি, রিমোটের ব্যাটারি শেষ হয়ে গেলে রিমোট বাড়ি দেই, তারপর আবার চলে 2 দিন। এটা কারণ হলো ভিতরে জমে যায়, বাড়ি দেওয়ার কারণে একটু নাড়াচাড়া খায়, তখন একটু চলে। বাট একটা সময় আসে না, বাড়ি দেওয়ার পরে রিমোট ভেঙে যায়, বাট ব্যাটারি কাজ করে না, ওটাকে বলা হয় দ্য সেল ইজ ডেড, ব্যাটারি ডেড। সো এই সময় হচ্ছে ই সেল, ব্যাটারি যে তড়িৎ চালক বল, ই সেল হচ্ছে 0 ভোল্ট, অথবা ডেল জি হচ্ছে 0 জুল। ডেল জি কি আমরা সামনে পড়বো, সমস্যা নাই। সো এই হইলো মোটামুটি ওভারঅল কথাবার্তা। এখন চলো, হ্যাঁ সবাই অ্যান্সার দিছো, থ্যাংক ইউ। এখন আর অ্যান্সার দিও না কোনো, হ্যাঁ ওকে। তাহলে ওভারঅল ভাইয়া তাহলে কি বললাম, তড়িৎ রাসায়নিক কোষ কাকে বলে, যেই কোষ রাসায়নিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করে। ভেরি গুড অ্যান্সার, মানে ওরা বিদ্যুৎ শক্তি উৎপন্ন করতেছে। এরকম সেলের কিছু উদাহরণ দিতে পারবা? উদাহরণ হচ্ছে ভাইয়া ড্যানিয়াল সেল, গ্যালভানিক সেল, ভোল্টার সেল, এগুলা। আচ্ছা, এখন অ্যানোডে জারণ হয়, ক্যাথোডে বিজারণ হয়। জারণ হইলে কি হচ্ছে, জারণ হইলে ইলেকট্রনের ছাড়ন হচ্ছে। এই যে জারণ হয়ে ইলেকট্রন ছেড়ে দেয়, আয়নটাও ছেড়ে দেয়। ওই যে দ্রবণ চাপ বেশি হইলে কি হয়, তড়িৎদ্বার থেকে এই যে ধনাত্মক আধানটা দ্রবণে চলে যাচ্ছে। তাহলে দ্রবণ চাপ বেশি হইলে ইলেকট্রোডে কে থেকে যাচ্ছে, ইলেকট্রনটা থেকে যাচ্ছে, এজন্য তড়িৎদ্বারটা মানে অ্যানোডটা হয়ে যাচ্ছে নেগেটিভ। আর যদি অভিশ্রবণ চাপ বেশি হয়, মানে কি ধনাত্মক আধানটা গিয়ে যুক্ত হচ্ছে কোথায়, তড়িৎদ্বারে, তাহলে এই যে ক্যাথোডটা, ক্যাথোডের সাইন কি হয়ে যাবে, পজিটিভ। এই যে দেখো ক্যাথোডের সাইন হয়ে গেছে পজিটিভ। আর দুইটা চার্জ যদি মানে দুইটা প্রেসার যদি সমান হয়ে যায়, যাইতেও পারতেছে না আসতেও পারতেছে না, সমান, কিছু যাবে না কিছু আসবে না, তার মানে শক্তির পরিবর্তন হবে শূন্য, সে কোনো ভোল্টেজও দিতে পারবে না, ব্যাটারি শেষ, কোষ মৃত, দ্য সেল ইজ ডেড। এটা সাম্য অবস্থায় আছে, ইকুইলিব্রিয়ামে আছে। এই হইলো আমাদের ঘটনা। আচ্ছা, সো এটা গেল একটা বেসিক কথাবার্তা। এখান থেকে কি খুব বেশি কোশ্চেন আসবে? খুব বেশি কোশ্চেন আসার সম্ভাবনা নাই, বাট একটা এমসিকিউ তোমাদের জন্য আছে। চলো এই এমসিকিউটা একটু অ্যান্সার দেওয়ার ট্রাই করি। হ্যাঁ, এই দেখো এমসিকিউটা, ধাতুর দ্রবণ চাপ পি। দেখো ধাতুর দ্রবণ চাপ পি মানে পিএস, দ্রবণ চাপকে পি ধরা হয়েছে, এবং ধাতব আয়নযুক্ত দ্রবণের অভিস্রবণ চাপ পি নট, মানে পি নটকে পি এই নট ধরা হয়েছে। আচ্ছা, কোন ক্ষেত্রে কোন তড়িৎদ্বার বিভব সৃষ্টির সম্ভাবনা থাকে না? তড়িৎদ্বার বিভব মানে হচ্ছে ই সেল, ই সেল সৃষ্টির সম্ভাবনা থাকে না, মানে ই সেল হবে 0 ভোল্ট। কখন হয়? সাম্য অবস্থায় হয় না ভাইয়া, বলো তো এটার উত্তর কি? বলার আগে সবাই অ্যান্সার দিয়ে দিছো, ভেরি গুড। পি ইজ ইকুয়াল টু পি নট, মানে দ্রবণ চাপ আর অভিস্রবণ চাপ যখন সমান হয় তখন বেসিক্যালি আর কোনো কিছু করার থাকে না, ই সেল হয়ে যায় 0। ভেরি গুড, মাশাআল্লাহ, হয়ে গেল, দুইটা সমান। হ্যাঁ, আচ্ছা চলো এরপরে আরেকটা টার্ম শিখবো, খুবই ইম্পর্টেন্ট একটা কথাবার্তা শিখবো। এই টপিকটা আরো ইম্পর্টেন্ট, মনোযোগ দিয়ে শুনো। হ্যাঁ, সবাই আবার ওই যে সাইলেন্ট মোডে চলে যাই আমরা। হ্যাঁ, আমার লক্ষ্মী বাচ্চা কাচ্চারা সবাই আবার সাইলেন্ট। হ্যাঁ, শোনো, এখন এখানে তোমরা 2 ধরনের কোর্স দেখতে পাচ্ছ ভাইয়া। এটা হচ্ছে 2টা আলাদা আলাদা পাত্রে নেওয়া তড়িৎ রাসায়নিক কোষ, এটা একই পাত্রে নেওয়া তড়িৎ রাসায়নিক কোষ। এটাকে বলা হয় প্রত্যক্ষ সংযোগ, এটাকে বলা হয় পরোক্ষ সংযোগ। এটাকে বলা হয় প্রত্যক্ষ সংযোগ, এটাকে বলা হয় পরোক্ষ সংযোগ। এখানে দেখতেছো একটা লবণ সেতু আছে। এখন এটার পিছনে একটা হিস্টোরি আছে, লবণ সেতু কেন আনা হয়েছে, পরোক্ষ সংযোগ কেন দেওয়া হয়েছে, কিছু তো ক্ষতি ছিল, কিছু তো ঝামেলা ছিল। ঝামেলাগুলা কি? যেমন এখানে দেখো লেখা তরল সংযোগ বিভব, এই জিনিসগুলা কি? এখান থেকে কিন্তু প্রশ্ন দিয়ে দিতে পারে, যেহেতু ইদানিং দেখতেছি ধরো অ্যাডমিশনের কোশ্চেনগুলা একটু হার্ড করতেই পারে। কেন করতে পারে? যেহেতু বুঝতেই তো পারতেছো যত টাইম যাচ্ছে কম্পিটিটিভ হচ্ছে সবকিছু। সো চলো আমরা একটু ঠান্ডা মাথায় বুঝি, আস্তে আস্তে বুঝবো এই জিনিসটা কি হয়েছে। হ্যাঁ, আসো ঠান্ডা মাথায় দেখি। ফার্স্ট অফ অল, এই যে এটাকে আমরা বলতেছি হচ্ছে একটা প্রকোষ্ঠে, যে একটা প্রকোষ্ঠে বা একটা পুরা চেম্বারে বা একটা পাত্রেই আর কি 2টাই যে অ্যানোড ক্যাথোড নেওয়া হয়েছে, মাঝখানে দেখো একটা পর্দা দেওয়া হয়েছে, এটার নাম হচ্ছে পোরাস মেমব্রেন, অর্ধভেদ্য ঝিল্লি। এটার মধ্যে দিয়ে কি ঢুকতে পারে? শুধুমাত্র অ্যানায়ন ক্যাটায়ন চলাচল করতে পারে, মানে আধান চলাচল করতে পারে। আচ্ছা, ভালো কথা। এখন ভাইয়া এমনি একটা কথা, আমরা কি জানি অ্যানোডে জারণ হয়, জারণ হলে কি হবে? জিঙ্কের পরিমাণ আস্তে আস্তে বাড়তেছে। আর ক্যাথোডে বিজারণ হয়, বিজারণ হলে কি হবে? কপার গিয়ে জমা হবে, তার মানে কপারের পরিমাণ আস্তে আস্তে কমবে। আচ্ছা, এমনিতেই নর্মাল একটা কথা, জিঙ্কের জারণ ভোল্টেজ আর কপারের জারণ ভোল্টেজ তো সেম না। মানে পৃথিবীতে যে কোনো মৌলেরই জারণ ভোল্টেজ বলো অন্য একটার সাথে কখনোই এক্স্যাক্টলি মিলবে না, কিছুটা চেঞ্জ আসবেই। আচ্ছা, এখন যদি ফিজিক্সের বেসিক কিছু কথা যদি তোমাদেরকে বলি, আমরা কি জানি ভাইয়া? ভি ইজ ইকুয়াল টু আই আর,
ভোল্টেজ যদি বাড়ে মানে কি, ভোল্টেজের পার্থক্য যদি বাড়ে তাহলে কারেন্টও কিন্তু বাড়তে থাকবে, কারেন্টও কিন্তু বাড়তে থাকবে। হ্যাঁ, আচ্ছা, এখন কিছু ইন্টারেস্টিং কনসেপ্ট পড়াবো, হ্যাঁ, মনোযোগ দিয়ে শুনো। তো এখন ঘটনাটা হয়েছে কি, এই যে অ্যানোডে জারণ হচ্ছে, ক্যাথোডে বিজারণ হচ্ছে, খুব ভালো কথা। মাঝখানে একটা পর্দা আছে, এই পর্দার এই যে প্রতিটা বিন্দুতে, এগুলাকে জাংশন বলে, জাংশন বা সংযোগ বিন্দু, বুঝছো, জাংশন বা সংযোগ বিন্দু। এই সংযোগ বিন্দুগুলোর সামনে ধরো জিঙ্কও আছে, কপারও আছে। হ্যাঁ, যখন এরা কাছাকাছি চলে আসবে, এই দুজনের ভোল্টেজ, জারণ বিভব বা বিজারণ বিভবের পার্থক্য তো সমান না, তাহলে এখানে একটা বিভব পার্থক্য তৈরি হবে। কি তৈরি হবে ভাইয়া? এখানে একটা বিভব পার্থক্য, এটাকে বলা হয় VLJP। এল দিয়ে বোঝায় লিকুইড, জে দিয়ে বোঝায় জাংশন, পি দিয়ে বোঝায় পোটেনশিয়াল, বাংলায় বলা হয় তরল সংযোগ বিভব। মানে এখানে দুইটা তরল সংযোগ হইছে, এই অংশে তাদের আয়নের মধ্যে বিভব পার্থক্য তৈরি হইছে, এটাকে বলা হয় তরল সংযোগ বিভব। এখন ঘটনাটা হইল, যখন সার্কিটটা একদম শুরুতে থাকে, একদম শুরুতে ধরো ওর টোটাল ভোল্টেজ, হ্যাঁ, ভি মোট, ধরো আমি লিখলাম ভি টোটাল, ওর টোটাল ভোল্টেজ দুইটা ভাগে ভাগ হইতে পারে, একটা হলে যে নিচে, একটা উপরে। উপরেরটাকে বলতেছি আমরা অ্যাক্টিভ সক্রিয় ভোল্টেজ, আরেকটাকে বলতেছি VLJP। এখন খেয়াল করো, শুরুতে ধরো ওর মোট ভোল্টেজ তো 10 ভোল্ট, শুরুতে ধরো সে পুরোটাই বাইরে সাপ্লাই দিতেছে, ঠিক আছে, বাইরে সাপ্লাই দিতেছে, ভিতরে কোনো ভোল্টেজ তৈরি হয় না। কিন্তু যত টাইম টু টাইম যাইতে থাকবে, দেখো এটার পরিমাণ বাড়বে, এটার পরিমাণ কমবে, তার মানে কি বিভব পার্থক্য আস্তে আস্তে বাড়তে থাকবে, বিভব পার্থক্য আস্তে আস্তে বাড়তে থাকবে। এটা হয়ে যাবে 2, এটা হয়ে যাবে 8, তারপর এটা হয়ে যাবে 6, এটা হয়ে যাবে 4, এটা একসময় হয়ে যাবে 10, এটা একসময় হয়ে যাবে 0। মানে পুরাটাই ভোল্টেজ এই মাঝখানের জন খেয়ে ফেলবে। তার মানে কারেন্ট বাইরে না যে পুরাটাই ভিতরে যাবে। এখন তোমাদের কাছে ভাইয়ার একটা প্রশ্ন, কারেন্টটা যদি বাইরে না যায় ভিতরে যায়, সেটা কি আমাদের লাভ নাকি আমাদের লস? বলো দেখি। কারেন্ট যদি বাইরে না যায় ভিতরে যায়, তাহলে সেটা কি আমাদের লাভ নাকি আমাদের লস? বলো। আমাদের লস। ভেরি গুড। কেন আমাদের লস? ধরো তোমার মোবাইল, তুমি মোবাইলে চার্জ দিলা, পাওয়ার ব্যাংক চার্জ দিলা। এখন তুমি দেখে গেছো পাওয়ার ব্যাংকে চার্জ আছে 70%, তোমার ফোনে আছে 70%। আধা ঘন্টা পরে এসে দেখো ফোনে হয়ে গেছে 40%, পাওয়ার ব্যাংক ফুল চার্জ হয়ে গেছে। আল্লাহ, এটা কি হইল? হওয়ার তো কথা ছিল কি, পাওয়ার ব্যাংকে চার্জ কমবে, তোমার ফোনে চার্জ বাড়বে। হয়ে গেছে উল্টা, তোমার ফোনে চার্জ কমছে, পাওয়ার ব্যাংকে চার্জ বাড়ছে। এটা আমার সাথেই হয়েছে, মানে পাওয়ার ব্যাংকের সমস্যা ছিল আর কি, সার্কিট উল্টাই গেছিল। তাহলে এখানে ঘটনাটা এরকম হয়েছে না, পাওয়ার ব্যাংকের মতো, তোমার ফোনে চার্জ না দিয়ে সে নিজেই চার্জ খেয়ে ফেলছে। এটা তো খারাপ। এটাকে ফিজিক্সের ভাষায় বলে হারানো ভোল্ট। হারানো ভোল্ট আছে না, হারানো ভোল্ট, যে ভোল্ট হারায় যায়, যেটা আমাদের কাজে দেয় না। তাহলে তো সমস্যা হয়ে গেল। আমরা এমন একটা কোষ আবিষ্কার করলাম যে কোষ বিদ্যুৎ উৎপন্ন করতেছে, বাট নিজেই সব খেয়ে ফেলেতেছে, তাহলে লাভ কি? তাহলে অবশ্যই বিজ্ঞানীরা চিন্তা করলো, আচ্ছা ঠিক আছে, এই যে তরল সংযোগ বিভব যে তৈরি হইতেছে, এটা তো সমস্যা, তাহলে এক পাত্রে ওদেরকে রাখা যাবে না। ভালো কথা, এক পাত্রে যেহেতু রাখা যাবে না, তাহলে আলাদা পাত্রে নিলাম তাদেরকে, আলাদা পাত্রে নিয়ে ফেললাম, আলাদা পাত্রে। আলাদা পাত্রে নেওয়ার পরও এখন একটা সমস্যা আছে। কি সমস্যা আছে? আসো দেখাই। আলাদা পাত্রে নেওয়ার পরও এই যে দেখো, ধরো এখানে আছে কপার, এখানে আছে সিলভার। আলাদা পাত্রে নেওয়ার পরও দেখো এইখানে যে কপারের দ্রবণ আছে, ধরো কপার সালফেট, এখানে আছে ধরো কপার সালফেট, এখানে আছে সিলভার নাইট্রেট, তাহলে এখানে আছে ধরো সিলভার প্লাস নাইট্রেট মাইনাস। এখন ধরো এই দ্রবণে কপার আছে ধরো 10টা, সালফেট আছে ধরো 10টা, কিন্তু এটা তো অ্যানোডে আছে না, কপার কন্টিনিউয়াসলি জারণ হবে, কপার বাড়বে 11, 12, 13, কিন্তু সালফেট তো আর বাড়তেছে না। তাহলে ওদের মধ্যে আবার বিভব পার্থক্য তৈরি হলো। আবার এখানেও দেখো সিলভারের বিজারণ হচ্ছে, তার মানে ধরো 10টা ছিল, সিলভার কমতেছে 9, 8, 7, কিন্তু নাইট্রেট তো বাড়তেছে কমতেছে না, তার মানে দেখো আবার বিভব পার্থক্য তৈরি হলো। এই সব বিভব পার্থক্য দূর করার জন্য বিজ্ঞানীরা ভাবলো একটা কাজ করি, বাইরে থেকে কোনো আয়ন সাপ্লাই দেওয়া যায় কিনা। তখন যে কনসেপ্টটা আসলো সেটা হচ্ছে লবণ সেতু। তখন যে কনসেপ্টটা আসলো, ইউ আকৃতির একটা বাঁকানো নল, মানে ইউ আকৃতির একটা নল উল্টা করে ঢুকায় দেয়, উল্টা করে ঢুকায় দেয়। এখন মাথায় একটা কোশ্চেন আসতে পারে, ভাই উল্টা করে যে ঢুকাইছে, লবণটা তো পড়ে যাওয়ার কথা, পরে না কেন? কারণ এই যে এইখানটায় একটা আগার আগারের পেস্ট দেওয়া হয়। কিসের? আগার আগার, এটা একটা জেলির মতো পেস্ট, আগার আগারের একটা পেস্ট দেয়,
যেন এই জায়গাটা থোকা থোকা জেলের মতো হয়ে থাকে। যখনই এখানে কোনো একটা আয়নের কম বেশি হবে ওরা আয়নটা সাপ্লাই দিবে। ধরো এখানে প্লাস বেড়ে গেছে তাহলে সেখানে মাইনাস দিবে, এখানে ধরো প্লাস কমে গেছে তাহলে সে এখানে প্লাস দিবে। সিম্পল কথা, যাতে প্লাস মাইনাসের ভারসাম্য রক্ষা করে। বাট এখানে একটা শর্ত আছে। শর্তটা কি? এমন ভাবেই লবণ সেতুর লবণ দিতে হবে যেন ওরা আবার নিজেরা বিক্রিয়া করে অদক্ষেপ না পড়ে যায়। অদক্ষেপ পড়লে তো সমস্যা, নিচে জমাট বেঁধে যাবে, কোষটা সমস্যা করবে। এমনই লবণ দিতে হবে যারা বিক্রিয়া করবে না বা করলেও দ্রবীভূত অবস্থায় থাকবে, মানে অ্যাকুয়াস অবস্থায় থাকবে। যেমন ধরো একটু খেয়াল করো এখানে কোন লবণ সেতু ইউজ করা হয়েছে, দেখো পটাশিয়াম নাইট্রেট। লবণ সেতুতে এমনি কি কি ইউজ করা যায় দেখো, পটাশিয়াম ক্লোরাইড আছে, অ্যামোনিয়াম নাইট্রেট, পটাশিয়াম নাইট্রেট, সোডিয়াম সালফেট, এগুলো ইউজ করা যায়। এখন ধরো তোমার কাছে লেড অথবা সিলভারের কোনো একটা সার্কিট আছে বা এরকম কোষ আছে, তুমি এটার মধ্যে ধরো পটাশিয়াম ক্লোরাইড দিলা লবণ সেতু হিসেবে। ঝামেলা কি হবে জানো? এই লেডটা ক্লোরিনের সাথে বিক্রিয়া করে তৈরি করবে লেড ক্লোরাইড, এটার একটা অদক্ষেপ ফেলবে, এটার একটা অদক্ষেপ ফেলবে। তুমি সিলভার দিলা, সিলভার বিক্রিয়া করবে ক্লোরিনের সাথে, তৈরি করবে হচ্ছে সিলভার ক্লোরাইড, এটার একটা অদক্ষেপ ফেলবে। এখন অদক্ষেপ ফেলা জিনিস তো আমরা ইউজ করতে পারবো না, আমাদের মিশে থাকতে হবে, তাহলে এটা বাদ। আচ্ছা এখন ধরো এদের মধ্যে আমরা আরেকটা কাজ করলাম, আরেকটা লবণ দিলাম, ধরো পটাশিয়াম সালফেট দিলাম, পটাশিয়াম সালফেট দিলাম, তার মানে লেড সালফেটের সাথে বিক্রিয়া করে তৈরি করলো লেড সালফেট, এটাও কিন্তু আসলে সলিড, অদক্ষেপ পড়ে যাবে। আবার সিলভার সালফেটের সাথে বিক্রিয়া করে তৈরি করলো সিলভার সালফেট, এটাও তো অদক্ষেপ পড়ে যাবে কারণ এটাও সলিড, তার মানে এটাও ব্যবহার করা যাবে না। তাহলে মানে পটাশিয়াম সালফেটও ব্যবহার করা যাবে না। তাহলে বাদ থাকলো কে ভাইয়া? এই দেখো এই দুইটার সাথে যদি তুমি পটাশিয়াম নাইট্রেট দাও তখন তৈরি করতেছে কি দেখো লেড নাইট্রেট, তখন তৈরি করতেছে লেড নাইট্রেট, এটা কিন্তু অ্যাকুয়াস দ্রবীভূত আছে। আবার সিলভারের সাথে বিক্রিয়া করে তৈরি করে ধরো সিলভার নাইট্রেট, এটাও কিন্তু অ্যাকুয়াস। তাহলে এমন লবণই নিতে হবে লবণ সেতুতে যেটা এরকম মিশে থাকবে, সলিড হয়ে অদক্ষেপ পড়ে যাবে না। এজন্যই লবণ সেতুর অনেক অপশন থাকে, তোমাকে যৌগ দেখে এটা ডিফাইন করতে হবে। যেমন এই কোশ্চেনটা ভাইয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের 23-24 আসছিল। এই যে দেখো আমার মনে আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 23-24 কি বলছে দেখো, লেড থেকে লেড টু প্লাস, সিলভার থেকে সিলভার প্লাস, এই সেলের লবণ সেতু হিসেবে নিচের কোনটি বা কোনগুলো উপযুক্ত নয় কারণ সহ ব্যাখ্যা করো। দেখো পটাশিয়াম সালফেট উপযুক্ত নয়, কারণ কি? সিলভার সালফেট আর লেড সালফেট অদক্ষেপ পড়ে যাবে, একটু আগে পড়াইছি। পটাশিয়াম ক্লোরাইড উপযুক্ত নয় কারণ লেড ক্লোরাইড আবার সিলভার ক্লোরাইড আর লেড ক্লোরাইড দুইটাই অদক্ষিপ্ত পড়ে যাবে। তাহলে উপযুক্ত কে? পটাশিয়াম নাইট্রেট। কেন? সিলভার নাইট্রেট লেড নাইট্রেট ভেঙে যায়, দ্রবীভূত হয়ে যায়, সো এগুলা ভালো। সেটা মাত্র তোমাদেরকে পড়াইছি, এটা কিন্তু একদম সহজ একটা কোশ্চেন, এটা কিন্তু পরীক্ষায় আসে, বুঝতে পারছো? এটা সহজে পরীক্ষায় আসে এবং এগুলা অনুধাবন করা যায়, আমরা এগুলা দেখবো, কোনো অসুবিধা নাই। ওকে, তো চলো এই পুরো থিওরিটা আরেকবার পড়াবো, ঠিক আছে? পুরো থিওরিটা আরেকবার পড়াবো, একটু আমি দম নিয়ে নিই। আচ্ছা আচ্ছা গুড। ভাইয়া কোনটা কোন সাথে ইউজ করবো বুঝবে কেমনে? আচ্ছা এই যে ভাইয়া যে কয়েকটা লিখে দিচ্ছি না, এইগুলো বললেই মরদে নেই না, আর দরকারই নেই। আর ফাজানে নিতে পড়ছো না ভাইয়া, ফাজানে নিতে দিয়ে চিন্তা করবা এটা কি অদক্ষেপ হবে নাকি অদক্ষেপ হবে না, এটা কি আয়নিক না সমযোজী বৈশিষ্ট্য বেশি। আয়নিক হইলে দ্রবীভূত অবস্থায় থাকবে, সমযোজী বৈশিষ্ট্য বেশি হলে কি অদক্ষেপ পড়ে যাবে, মানে সহজে ভাঙতে চাবে না আর কি, সোজা কথা। তো ওইভাবে একটু চিন্তা করবো আর কি, বুঝতে পারছো? ওইভাবে চিন্তা করলে আরো সহজ হয়ে যাবে জিনিসগুলো। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আচ্ছা এখান থেকে এমসিকিউ আসে। আচ্ছা শোনো, আমি কিন্তু আজকে কোন ইউনিভার্সিটিতে কোন রিকোয়ারমেন্ট এটার কোনো অ্যান্সার আমি দিব না ভাইয়া, আমি আজকে এটার কোনো উত্তর দিব না। কেন উত্তর দিব না? গতকালকে ভাইয়া তোমাদেরকে একটা কথা বলছি, সার্কুলারটা আগে দেখ, ইনশাল্লাহ ভালো কিছুই আসবে, টেনশন নেওয়ার কোনো কারণ নেই। আর মনে রাখবা ভাইয়া, ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় আর মেডিকেল এখানে রিকোয়ারমেন্টটা বেশি থাকলেও ভার্সিটিতে সাধারণত রিকোয়ারমেন্টটা একটু কম থাকে, এজন্য সবাই মিলে কিন্তু ভার্সিটিতে পরীক্ষা দেয়, এজন্য ভার্সিটির কম্পিটিশন হয় সবচেয়ে বেশি। তাই তোমরা যদি ভাইয়া এসব প্রশ্ন করে বা এসব চিন্তা করে নিজেকে ব্যস্ত রাখো, অন্যদিকে একজন কিন্তু কেউ না কেউ এই প্রশ্ন না করে বা এই চিন্তা না করে একটা অধ্যায়ের 10টা এমসিকিউ সলভ করে ফেলবে, সে কিন্তু তোমার চেয়ে অবশ্যই আগায় যাবে। সে বেশি বেশি হ্যান্ড ক্যালকুলেশন করে ফেলবে, সে অবশ্যই তোমার চেয়ে আগায় যাবে। এইভাবে চিন্তা করো, এখন আর সেকেন্ড থট দেওয়ার, সেকেন্ড বার চিন্তা করার সময়টুকু নাই।
এখন সময় তোমাদের কাছে বিলাসিতা, ব্যাপারটা বুঝতে পারছো ভাইয়া? আমি তোমাদের বড় ভাই, আমি তোমাদের মানে শুভকামনা প্রত্যাশী, আমি তোমাদের ভালোটা চাই। এই জন্যই বলতেছি এগুলা নিয়ে না আর কোনো কোশ্চেন বা আর কোনো কথা তোমাদের মাথায় থাকা উচিত না। এখন আমি আজকে তোমাকে সত্যি কথা মানে অনেক উল্টাপাল্টা স্বপ্ন দেখাবো যে হ্যাঁ হবে, অনেক কমাই দিবে রিকোয়ারমেন্ট, এটা দিবে সেটা দিবে, কিন্তু ভাইয়া আমি তো বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের সদস্য না। মাননীয় শিক্ষক মন্ডলী যারা আছেন তারা এটা দিবে। তারা যখন দিবেন তখনই তো আমরা একটা অ্যানালাইসিস করে বলতে পারবো যে কি হবে আর কি হবে না। দেওয়া ছাড়া তো বলতে পারবো না ভাইয়া। তাই ওগুলা নিয়ে চিন্তা না করে আমার কথাটা একটু রাখো ভাইয়া। তোমরা অবশ্যই 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 এখন প্রচুর পরিশ্রম করবা, প্রচুর প্র্যাকটিস করবা, প্রচুর পড়ালেখা করবা, বেশি বেশি করে রিটেন প্র্যাকটিস করবা, এমসিকিউ প্র্যাকটিস করবা। ওকে, ডান। এখন থেকে কিন্তু আর এই জিনিসগুলো আমি অ্যান্সার দিব না। ওকে, আচ্ছা। ঢাকার সার্কুলার দিয়ে দিছে, শোনো সার্কুলার দেয়নি, একটা রিকোয়ারমেন্ট দিছে, পুরা নির্দেশিকা এখনো আসে নাই। নির্দেশিকা আসলে আমি নিজে ওইটা নিয়ে একটা ভিডিও করব। যাও, সার্কুলার গুলো আসলে আমি নিজে ভিডিও করে বলবো কোনটাতে কি আসবে না আসবে, টেনশন নিও না। ওকে, ইনশাল্লাহ। আমি না করলে আমি আরেকজন দিয়ে করায় পোস্ট করাবো ইনশাল্লাহ, টেনশন নিও না। ওকে, জাস্ট ধৈর্য ধরো। আর এটা নিয়ে কিন্তু কোনো কথা হবে না। ওকে, সবাই আমার লক্ষ্মী ভাইয়া, সবাই কিন্তু ভাইয়ার কথাটা একটু রেসপেক্ট করো। ভাইয়া তোমাদের ভালোর জন্যই বলি। হ্যাঁ, আচ্ছা, ওকে, চলো। আমি কিন্তু আর কারো কোনো কোশ্চেন অ্যান্সার দিব না, আমি দেখলেও অ্যান্সার দিব না। কেউ যদি রাগ করে থাকো আমাকে প্লিজ মাফ করে দিও, কিন্তু আমি এটার অ্যান্সার দিব না। হ্যাঁ, আচ্ছা, দেখো এটা ভাইয়া কি পড়াইলাম। ভাইয়া পড়াইছে হচ্ছে এই জিনিসটা যে এই যে আমাদের কাছে একটা কোর্স ছিল, এই যে লবণ সেতু দিছে, এটা দিছে সেটা দিছে, ভিডিওগুলো ভাইয়া সব আমাদের গ্রুপে থাকবে, উদ্ভাসের পেজ থেকেও ছাড়া হবে, সব জায়গা থেকে ছাড়া হবে। টেনশন নিও না ভাইয়া, মিস করবা না, ফেসবুকে ঢুকলে সব পাবা, কোনো অসুবিধা নেই, টেনশনের কোনো কারণ নাই। ওকে, ডান। তোমরা এটা একদমই করো না। আর আরেকটা যে বিষয়, লাস্ট আরেকটা একটু এক মিনিটে একটা কথা বলে ফেলি, সেটা হচ্ছে যে দেখো আমি আরেকবার বলতেছি, সবসময় বলি, রেজাল্ট তোমার হাতে কিন্তু নাই, রেজাল্ট দিয়ে দিছে। ধরো খারাপ হয়েছে, ধরো কারো ভালো হয়েছে, কারো মোটামুটি হয়েছে। এখন বলো তো ভাইয়া রেজাল্ট নিয়ে চিন্তা করে কি কোনো লাভ হবে? হবে না, যা হওয়ার হয়ে গেছে। বাট একটু ভাইবো, তোমার চেয়েও অনেকে খারাপ করছে ভাইয়া, করছে না? তোমার চেয়ে অনেকেও খারাপ করছে। তাদের কথা চিন্তা কেন করতে বললাম? যাতে নিজেকে একটু মানে কমফোর্ট দিতে পারো যে না ঠিক আছে ভাইয়া, আমি কিছুটা হইলেও ভালো করছি, তার মানে ওদের চেয়ে একটু ভালো অবস্থায় আসো। এখন কি করবা? একটু কষ্ট করে পড়াশোনা করো। যেমন ধরো তোমার জিপিএ আসছে 4.5, ধরো, তাহলে ধরো বিশ্ববিদ্যালয়ে যখন এই যে জিপিএ দিয়ে গুণ করে নাম্বারটা হিসাব করা হয়, তোমার নাম্বার একটু কমে যাবে। তাহলে একটু ভালো করে পড়াশোনা করো যেন ওই নাম্বারটা কভার করে ফেলতে পারো ভর্তি পরীক্ষায় অ্যান্সার করে। এই, আর কিচ্ছু না ভাইয়া। মোটিভেশনের যে কথাটা বলতেছো ভাইয়া, সবচেয়ে বড় মোটিভেশন তুমি নিজে। কেন? তুমি যদি আজকে ইনশাল্লাহ একটা ভালো বিশ্ববিদ্যালয়ে চান্স পাও, তাহলে দেখবা সবাই তোমাকে অন্যভাবে সম্মান করবে, অনেক আদর করবে, অনেক শ্রদ্ধা করবে, তোমার কথার গুরুত্ব দিবে। এখন যেমন ম্যাক্সিমাম জায়গায় হয়তো কথা, আমার কথার তো ইন্টার পর্যন্ত কেউ গুরুত্ব দিত না, সত্যি কথা যেটা, তারপর দিছে ভার্সিটিতে চান্স পাওয়ার পরে, তো তোমার কথাও গুরুত্ব দিবে। এখন ধরো আল্লাহ না করুক একটা ভালো জায়গায় চান্স হইলো না, তাহলে কই পড়বো? খারাপ জায়গা কি? খারাপ জায়গা ভালো জায়গা বলতে কিচ্ছু নাই, তোমার উপর সবকিছু। আমার এক বন্ধু প্রাইভেট থেকে পড়ে এখন সুন্দর মতো গুগলে আছে। এগুলো কোনো বিষয়ই না, এগুলো কোনো বিষয় না। রিজিকে যার যেটা আছে সে হবেই এখানে। এখন আরেকটা বিষয় কাজ করে, সাকসেস বলতে আসলে কি বোঝায়? আমার কাছে সাকসেস কি জানো? আমি ভাই সাদামাটা মানুষ, আমার কাছে সাকসেস হচ্ছে দিন শেষে একটা মোটামুটি অ্যামাউন্টের কামাই রোজগার করব, যেন ফ্যামিলি নিয়ে না খেয়ে পরে বাঁচতে পারি, যাতে মোটামুটি ফ্যামিলিকেও সময় দিতে পারি, কাজও করতে পারি। সারাক্ষণ কাজ করব, ফ্যামিলিকে সময় দেবো না, এটা আমি পছন্দ করি না। আবার সারাক্ষণ ফ্যামিলিরও সময় দেবো, কাজ করবো না, তাহলে খাবো কেমনে? আমার কথা হচ্ছে আমি দুইটা ব্যালেন্স করে যদি চলতে পারি, ইনশাল্লাহ সুস্থ সবল ভাবে থাকতে পারি, এটাই আমার সাকসেসের সংজ্ঞা। বড় বড় গাড়ি, বড় বড় বাড়ির দরকার নেই, ওটা বিলাসিতা না। আল্লাহ যদি রিজিকে রাখে ইনশাল্লাহ হবে, বাট এত তাড়াহুড়া করার কিচ্ছু নাই। আমার তো মোটামুটি উদ্ভাসে পড়াচ্ছে যে এই বছর 10 বছরের মতো হবে। 10 বছরের ক্যারিয়ারে আমি এগুলো দেখছি যে মানুষ খালি কৃত্রিম জিনিস চায় অনেক, এটা 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 এটা। স্বপ্ন দেখা ভালো, কিন্তু স্বপ্ন তুমি যত বড় দেখবা পরিশ্রম তত বেশি করতে হবে। যত বেশি পরিশ্রম করবা, তুমি স্বপ্নের কাছাকাছি না গেলেও মোটামুটি একটা ভালো লেভেলে যাইতে পারবা, এটা কোনো বিষয় না। কখনোই
কখনোই মনে রাখবা, মানে তোমার ক্যাপাবিলিটি অনেক, তোমার ক্যাপাবিলিটি অনেক। আর তোমাকে আমি সবসময় গুড বলি, ভালো বলি, কেন জানো? তোমাদেরকে রেজাল্ট ধরো খারাপ হয়েছে তোমাদের অনেকের, তারপরে তো ক্লাসটা করতেছো না? হতাশ হয়ে কি বসে আছো? নাই, ক্লাসটা করতেছো, বুঝো আর না বুঝো করতেছো, এই জন্য থ্যাংক ইউ। এখন জাস্ট মাথা থেকে চিন্তাটা সরায় ক্লাসটায় ফোকাস দাও। 10টা হইলেও যদি এমসিকিউ তুমি এখান থেকে বুঝা যাও, তাও তোমার লাভ। ব্যাপারটা বুঝাইতে পারছি ভাইয়া? তোমরা এখন ফাইটার, ফাইট করো, আল্লাহ পাক রিজিকের যা রাখছেন তাই হবে, কোনো সমস্যা নাই। পরিশ্রম করো, ভালো জায়গায় যাইতে পারবা। ভালো জায়গা কি? সব জায়গায় ভালো জায়গা। তোমার চান্স হচ্ছে, মানে তোমার চান্স পাওয়া হইলো টার্গেট। ভালো র্যাঙ্ক পরে, আগে চান্স পাবো। চান্স পাওয়ার জন্য কিন্তু অনেক কষ্ট করতে হবে, অটোমেটিক ভালো রেজাল্ট চলে আসবে, কোনো সমস্যা নেই। একটা কথা আছে, লেবার ডাজেন্ট বিট্রে। পরিশ্রম করলে কখনো এটা ফেলনা যাবে না, একদিন একদিন ইনশাল্লাহ কাজে লাগবে। সো তোমাদেরকে আমি সবসময় বলি ভাইয়া, এই যে অনেকে বলে না ভাই আমি ফেল করি, এটা করি সেটা করি, ভাইয়া দেখো যদি ফেল করে থাকো, দেখো না যে এটা কি ফোর্থ সাবজেক্টের সাথে কোনো কনফ্লিক্ট হচ্ছে কিনা সার্কুলারে, আর নাহলে দেখো এটা ইমপ্রুভমেন্টের কোনো ব্যাপার আছে কিনা, এটা আছে কিনা, সেটা আছে কিনা। আমি বলতেছি কি, দেখো আগের বছরের সার্কুলার নিয়ে যদি তোমাদেরকে আমি বলি যে আগের বছর এটা ছিল, তোমরা তো কেউ পরীক্ষাই দিতে পারবো না ঠিক মতো। কেন? ওই যে দুশ্চিন্তায়, ভাই আমার তো কাছাকাছি আছে, আমার একটু কম আছে, আমার একটু বেশি আছে। আগের বছর সার্কুলার বাদ দাও না, এই বছর যেহেতু রেজাল্ট ড্রাস্টিক্যালি চেঞ্জ হচ্ছে, সার্কুলারও আশা করি একটা চেঞ্জ আসা উচিত। যদি না আসে নাই, রিজিকে নাই। যদি আসে, এখন চিন্তা করো, সার্কুলার দিল 1 মাস পরে, ধরো ঢাকা ভার্সিটি ভর্তি পরীক্ষার 1 মাস আগে সার্কুলার দিল, ধরো ঠিক তখন তোমার ধরো আইসা পড়লো, ওই 1 মাসে তুমি পড়া শেষ করতে পারবা? এখন যদি তুমি টেনশন করো, ভাইয়ার কথাটা কি বুঝাইতে পারছি? তুমি পড়ো না ভাইয়া, পড়া তো নষ্ট হবে না, পড়তে থাকো। ওকে, আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করতেছি, তোমরা সবাই পড়তে থাকো। ওকে, ভাইয়ের কথাটা একটু একটু শোনো। ভাইয়া তো তোমাদের ভালোই চাই, খারাপ কি চাই? হয়তো তোমাদের ভালো চাই। একটু শোনো, একটু পড়ো কষ্ট করে, দেখবো ভালো লাগবে ইনশাল্লাহ। ওকে, আচ্ছা ওকে। রিটেন না পারলে ভাই আমাদের রিটেন স্পেশাল আলাদা ক্লাস আছে, ওইটা দেখো, ওটা দেখলেই হবে, আর কি লাগবে। হ্যাঁ আচ্ছা, অর্গানিক একে না পড়লে ম্যারাথন করে দেখো, হ্যাঁ হবে। আমি জানি না আমি তোমাদেরকে মানে ইয়ে করলাম, বাট দেখো আর কি, ভালো করে পড়াশোনা করো। হ্যাঁ চলো আমরা পড়ায় চলে যাই। দেখো, সো আমরা যদি একটু ঠান্ডা মাথায় আসি, হ্যাঁ আমরা যদি একটু ঠান্ডা মাথায় এই জিনিসটা দেখি। সো এখানে কি বলছে, ধরো এখানে যে কোষটা তুমি দেখতে পাচ্ছ, এই কোষটা হচ্ছে প্রত্যক্ষ সংযোগে তৈরি। কি সংযোগে তৈরি ভাইয়া? প্রত্যক্ষ সংযোগে তৈরি। প্রত্যক্ষ সংযোগ মানে হচ্ছে দুইটা তরল একসাথে আছে, একটা ঝিল্লি দিয়ে আলাদা করা। একটা ঝিল্লি দিয়ে যেহেতু আলাদা করা, ওদের মধ্যে কি অ্যানায়ন ক্যাটায়ন পাস হইতে পারে। তাহলে এই যে প্রতিটা সংযোগ বিন্দুতে তাদের একটা ভোল্টেজ পার্থক্য তৈরি হবে, এটাকে বলা হয় তরল সংযোগ বিভব। তরলগুলা এই সংযোগে বিভব তৈরি হয়েছে। এখন যত সময় যাবে ওর পরিমাণ বাড়বে, ওর পরিমাণ কমবে, মানে ভোল্টেজ পার্থক্য বাড়তেই থাকবে। সো একটা টাইমে গিয়ে সমস্ত কারেন্ট ভিতর দিয়ে চলে যাবে, যেহেতু ভোল্টেজ বাড়তেছে তো কারেন্টও বাড়বে। সো এটাকে দূর করার জন্য বিজ্ঞানীরা আলাদা নিল, নেওয়ার পর দেখলো ওই আবার ভোল্টেজ পার্থক্যের ইস্যুটা চলে আসতেছে, তখন বাইরে থেকে লবণ সেতুটা দিল। তাহলে লবণ সেতু কি করতেছে ভাইয়া? দুইটা অর্ধকোষকে ইনডাইরেক্টলি যুক্ত করতেছে, দুইটা অর্ধকোষকে ইনডাইরেক্টলি যুক্ত করতেছে, বর্তনীটা পূর্ণ করতেছে, বর্তনীটা ফুল করতেছে, তারপর আয়নের ভারসাম্য রক্ষা করতেছে, আর তরল সংযোগ বিভবটা দূর করতেছে। এগুলা কিন্তু রিটেনে দিতে পারে যে লবণ সেতুর বৈশিষ্ট্যগুলা কি কি। গেল, এখন লবণ সেতু সবসময় সব জায়গায় সবগুলো ইউজ করবো, জাস্ট একটা এক্সাম্পল, এটাই সবচেয়ে বেশি আসে। লেড বা সিলভার যদি কেউ থাকে বা দুইটাই যদি থাকে, আমরা সালফেট বা ক্লোরাইড নিব না, তখন তারা অদক্ষেপ পড়ে যাবে। আমরা নাইট্রেট নিব, যেটা অদক্ষেপ পড়বে না। শেষ। আচ্ছা গেল, এবার আসো এই জিনিসগুলো একটু দেখি। বলো এগুলোর অ্যান্সার একটু দাও তো ভাইয়া কষ্ট করে, বলো এগুলোর অ্যান্সার গুলো কি? গুড। দেখো নিচের কোনটির তড়িৎদ্বার জারণ প্রক্রিয়া, জারণ মানে এই যে এটা 0 থেকে 2 জারণ। তড়িৎ রাসায়নিক কোষের অ্যানোডে কি বিক্রিয়া ঘটে? যেই কোষই হোক না কেন অ্যানোডে সবসময় জারণ হবে, অক্সিডেশন। কোনটি প্রথমে বিজারিত হবে? আচ্ছা এটা অলরেডি আমরা পড়ছি, জারিত হয় আগে কে? যে সক্রিয়তা সিরিজের উপরে। তাহলে বিজারিত হবে কে? যে সক্রিয়তা সিরিজের নিচে। বিজারিত হবে কে? যে সক্রিয়তা সিরিজের নিচে, মানে কপার। বিজারিত হবে কে? যে সক্রিয়তা সিরিজের নিচে, কপার। শেষ হয়ে গেল অ্যান্সার।
ক্যালোমেলের সংকেত কি? ক্যালোমেল হচ্ছে মার্কিউরাস ক্লোরাইড। এই যে মার্কিউরাস ক্লোরাইড, এটা এমসিকিউ টাইপের কোশ্চেন। দেখো এখানে আরেকটা কোশ্চেন দেওয়া, একটি কপার দণ্ড 1 মোলার কপার সালফেট দ্রবণে এবং আয়রন দণ্ড 2 মোলার ফেরাস সালফেট দ্রবণে ডুবিয়ে তড়িৎ কোষ গঠন করলে ফার্স্টে বলছে ক্যাথোড আর পরে বলছে অ্যানোড কে হবে। এগুলা যদি কিছু বলা না থাকে সুন্দর একটা অ্যান্সার হচ্ছে ভাইয়া, মনে রাখবা সক্রিয়তা সিরিজে যে উপরে সে অ্যানোড, যে নিচে সে ক্যাথোড। উপরে হচ্ছে আয়রন, নিচে হচ্ছে কপার, তাহলে ক্যাথোড হবে কপার, অ্যানোড হবে হচ্ছে আয়রন। তাহলে অ্যান্সার কি হবে? কপার কমা আয়রন। এই যে অ্যান্সার হবে কপার কমা আয়রন। শেষ হয়ে গেল সি, ভুল করার কোনো সুযোগ নেই। ওকে, তারপর দেখো তড়িৎ রাসায়নিক কোষের সল্ট ব্রিজে কোন লবণের সম্পৃক্ত জলীয় দ্রবণটি উৎকৃষ্ট? ভাইয়া যদি কোনো অপশনে কোনো কিছু না বলা থাকে, উৎকৃষ্ট বলতে আসলে KCl কে বোঝায়। KCl এর গতিটা অনেক ভালো, খুব ফাস্ট কাজ করে, খুব দ্রুত ব্যালেন্স আনতে পারে। হ্যাঁ, এই জন্য এ হইলো আমাদের মোটামুটি অ্যান্সার। এখানে কিন্তু কোনো সিলভার লেডের কথা বলে নাই, জেনারেল কোশ্চেন করছে। আর এটার অ্যান্সার তো ভাইয়া তোমাদেরকে দিছি অলরেডি। হ্যাঁ, আচ্ছা এইবার প্রথমে কুইজটা লঞ্চ করতেছি না, তোমরা সবাই বলো এটার অ্যান্সার কি? লবণ সেতুতে তড়িৎ বিশ্লেষ্য রূপে ব্যবহৃত হয় কোনগুলো? বলো, টিচার ইনবক্সে বলো, লবণ সেতুতে তড়িৎ বিশ্লেষ্য রূপে কোনগুলো ব্যবহৃত হয়? বলো। বাহ, সবাই অ্যান্সার দিয়ে দিছো। অ্যান্সার বি। কেন? পটাশিয়াম ক্লোরাইড, পটাশিয়াম নাইট্রেট, সোডিয়াম সালফেট, এগুলো তো ডিরেক্টলি এক্সাম্পলে ছিল। আরেকটা অ্যামোনিয়াম নাইট্রেট, এগুলো সরাসরি এক্সাম্পলে ছিল। অ্যান্সার হবে বি। ওকে, এটা তো পড়াইছি। ওকে, এবার আসি কোষ বিক্রিয়া বা কোষ সংকেত লেখার নিয়ম। কোষ বিক্রিয়া বা কোষ সংকেত লেখার নিয়ম, নিয়মটা খুব সহজ ভাইয়া। এই যে এখানে যে ডাবল দাগ দেখতে পাচ্ছ ভাইয়া, খেয়াল করো, এখানে যে ডাবল দাগ দেখতে পাচ্ছ, এই ডাবল দাগ দিয়ে কি বোঝায় জানো? এই ডাবল দাগ দিয়ে বোঝায় দুইটা কোষ আলাদা পাত্রে আছে অথবা লবণ সেতু আছে, দুইটা একই কথা। আলাদা পাত্র বা লবণ সেতু বোঝাইতে ডাবল দাগ দেওয়া হয়। দাগের এই পাশে থাকে হচ্ছে অ্যানোড, দাগের এই পাশে থাকে হচ্ছে ক্যাথোড। অ্যানোডে হয় জারণ, এই দেখো 0 থেকে 2+, আর ক্যাথোডে হয় বিজারণ, দেখো 2+ থেকে 0। এই হইল ঘটনাটা। অ্যানোডে হয় জারণ, ক্যাথোডে হয় বিজারণ। বাম ডান এই চিহ্নটা স্ল্যাশ চিহ্নর মতো দেওয়া যায়, বিক্রিয়ক উৎপাদ, বিক্রিয়ক উৎপাদ, এইভাবে ঘটনাটা লেখা যায়। ধরো তোমার কাছে একটা কোষ আছে, ধরো আয়রন আর কপারের একটা কোষ আছে, যেখানে আয়রন থেকে হচ্ছে আয়রন 2+, কপার 2+ থেকে হচ্ছে ধরো কপার। তাহলে এটা কোষ বিক্রিয়া লেখার নিয়ম কি? লেখার নিয়ম হচ্ছে আয়রন সলিড, এটা থেকে সে হবে আয়রন 2+ অ্যাকুয়াস। ধরো একটা দাগ দিলাম, একটা দাগ দেওয়া মানে কি জানো? একটা দাগ দেওয়া মানে হচ্ছে দুইজন একটা সেম মানে চেম্বারে আছে। একটা চেম্বার থাকা মানে বুঝছো? ওই যে একটু আগে যে করাইলাম, দেখাই, এই যে এটা, এই যে এরকম জাস্ট একটা দাগ দিয়ে আলাদা থাকলে একটা দাগ দিবা, দুইটা আলাদা পাত্রে থাকলে দুইটা দাগ দিবা, এই হইলো ঘটনা, নাথিং মোর দেন দ্যাট। তাহলে দেখো আমরা আপাতত দুইটা দাগে দিলাম, ধরো লবণ সেতু আছে। এরপর কি হয়েছে দেখো, কপার 2+ অ্যাকুয়াস থেকে হয় কপার সলিড। এই যে এখানে জারণ, এখানে বিজারণ, এখানে অ্যানোড, এখানে ক্যাথোড। আচ্ছা, তো মনে রাখবা এই পার্টটা হচ্ছে রিঅ্যাক্টেন্ট, বিক্রিয়ক, আর এই পার্টটা হচ্ছে প্রোডাক্ট। এই পার্টটা হচ্ছে রিঅ্যাক্টেন্ট, এই পার্টটা হচ্ছে প্রোডাক্ট। যখন ফুল বিক্রিয়া লেখা লাগে আগে বিক্রিয়কগুলো আগে লিখতে হয়। দেখো Fe সলিড প্লাস কপার 2+ অ্যাকুয়াস, ডান দিকে গেলে উৎপাদগুলো লিখতে হয়। এই যে Fe2+ অ্যাকুয়াস প্লাস কপার সলিড। দেখো তো এখানে 0 থেকে 2 হয়, এখানে 2 থেকে 0 হয়। এই হইলো মোটামুটি ঘটনা। 0 থেকে 2 হয়, 2 থেকে 0 হয়, শেষ হয়ে গেল। এখন চলো এই কোশ্চেনের অ্যান্সার গুলো একটু করি। এটা ভালোই ক্রিটিক্যাল একটা কোশ্চেন। কি বলছে দেখো, প্লাটিনাম দিলাম তড়িৎদ্বার, ঠিক আছে, ক্লোরিন থেকে ক্লোরাইড, আবার Fe2+ থেকে Fe3। এখানে একটু লেখায় ভুল আছে। আমরা কি জানি যে ডাবল দাগ মানে লবণ সেতু বা দুইটা আলাদা কোষে আছে আর কি, এই মানে দুইটা আলাদা পাত্রে আছে। এখন এটার বাম পাশে থাকবে অলওয়েজ অ্যানোড, অ্যানোড মানে জারণ। এখানে কিন্তু জারণ বিক্রিয়াটা ঠিক মতো লেখা নাই, এটা হওয়া উচিত ছিল ক্লোরাইড থেকে ক্লোরিন, ওই যে -থেকে 0 জারণ। আর এটা উল্টা হওয়া উচিত ছিল Fe2+ থেকে Fe3+ থেকে Fe2+, Fe3+ থেকে Fe2+, এটা হওয়া উচিত ছিল বিজারণ। হ্যাঁ, এটা এখন মিলাও, ক্লোরাইড আর Fe3+ এক পাশে থাকবে, দেখো ক্লোরাইড আর Fe3+ এক পাশে, আর ডানে কে থাকবে? ক্লোরিন আর আয়রন 2+। এই যে অ্যান্সার হচ্ছে এ, শেষ। সিমিলারলি এটাও কিন্তু আছে, দেখো আয়রন আর ব্রোমিন এক পাশে,
Fe2+ আর ব্রোমাইড মাইনাস আরেক পাশে, এটারও অ্যান্সার হচ্ছে এ। শেষ হয়ে গেল। মানে এইসব জিনিসপত্রগুলা কিন্তু ব্রেন খাটানো লাগে না, জাস্ট আস্তে করে দেখতে হয় কি আছে আর কি লাগবে, শেষ, আর কিছু না। ওকে, চলো আগাই। বলো এই কোশ্চেনের অ্যান্সার কি হবে? এই জারণ বিজারণ বিক্রিয়াটি যে গ্যালভানিক কোষে স্বতঃস্ফূর্তভাবে ঘটে তার রাসায়নিক সংকেত কি? বলো এটার অ্যান্সার কি হবে? এ বি সি ডি। থ্যাংক ইউ নেহা ভাইয়া। আচ্ছা গুড। আচ্ছা একজন কল লিখছো, ভেরি গুড। দেখো এখানে কি হয়েছে, জিঙ্ক থেকে জিঙ্ক 2+, এটা হলো জারণ, আর H+ থেকে H0 এটা হলো বিজারণ। তাহলে জিঙ্ক থেকে জিঙ্ক 2+ যেহেতু জারণ হয়েছে, এটা থাকবে বামে, এই যে দেখো বামে, আর ডানে কি থাকবে, বিজারণটা থাকবে। তাহলে অ্যান্সার এ। শেষ, কিছু দেখার কোনো প্রয়োজন নাই। অ্যান্সার এ। ওকে ডান, আর কোনো কিছু দেখার প্রয়োজনই নেই, কারণ এখানে দেখো বিজারণ দিছে, এটা তো হইলো না, জারণ হইছে বিজারণ হইছে, শেষ। এরপর বলো এটার অ্যান্সার কি হবে? বলো দেখি সবাই এটার অ্যান্সার কি হবে? এ বি সি ডি। প্যাচ লাগলে প্র্যাকটিস করতে হবে যে। বলো এ বি সি ডি, এটার অ্যান্সার কি হবে? অসাধারণ, গুড। ইলেকট্রোকেমিক্যাল সেল নোটেশনের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? দেখো এটা বিজারণ হয়েছে, হবে না, বামে কখনো বিজারণ থাকে না। এই যে বিজারণ বিজারণ, বামে কখনো বিজারণ থাকে না, জারণ থাকে। তাহলে দেখো এই যে জারণ বিজারণ, তার মানে অ্যান্সার বি। অ্যান্সার আসে বি, ভেরি গুড। আসো আগাই। এখন দেওয়া আছে অর্ধকোষের শ্রেণী বিভাগ। প্রশ্ন করতে পারো ভাইয়াকে যে ভাইয়া অর্ধকোষ আবার কি জিনিস? অর্ধকোষ হচ্ছে ওই যে দুইটা পাত্র দেখছো না, প্রত্যেকটা এক একটা কোষ, মানে প্রত্যেকটা এক একটা হাফ সেল আর কি, পুরোটা মিলে একটা কোষ, এটা অর্ধকোষ। অর্ধকোষ তাহলে অর্ধকোষ বলতে বোঝায় আসলে, দেখো এখানে জারণ বিজারণ বিক্রিয়া হচ্ছে, জারণ বিজারণ একসাথে হয়, তাহলে অর্ধেক অর্ধেক করে দিলে কি হয়, জারণ অর্ধ বিক্রিয়া, বিজারণ অর্ধ বিক্রিয়া, দুইটা হাফ হাফ। এখন অর্ধকোষ বা হাফ সেল হচ্ছে যেখানে একটা তড়িৎদ্বার থাকবে এবং তার একটা দ্রবণ থাকবে। কি কি থাকবে? একটা তড়িৎদ্বার থাকবে এবং তার একটা দ্রবণ থাকবে। এখন যদি তোমাদেরকে একটা ট্রিক শিখাই দিই তাহলে বাকি সবগুলোই পারবা। মাঝে মাঝে কোশ্চেন দেয় অর্ধকোষ কত প্রকার, অ্যান্সার হচ্ছে 5 প্রকার। আমরা এখন 5 প্রকারই পড়বো। অর্ধকোষ 5 প্রকার পারলেও পোলাপান পারে না যে এটার জন্য এটা হবে নাকি ওটার জন্য এটা হবে, কনফিউজড হয়ে যায়। কেন জানো? একটা ছোট্ট বেসিক জানে না। ছোট্ট বেসিকটা কি ভাইয়া? দেখো অর্ধকোষের মধ্যে এখানে যেটা দেখতে পারতেছো, যে কোনো অর্ধকোষের বেসিক হচ্ছে তড়িৎদ্বার, যেটা তড়িৎদ্বারটা হবে সলিড। অর্ধকোষের বেসিক হচ্ছে তড়িৎদ্বারটা তোমার যেমনি হোক সলিড থাকতে হবে, কঠিন থাকতে হবে, প্রথম কথা। দ্বিতীয় কথা, তড়িৎদ্বারের সাথে যে দ্রবণটা আছে সেটাকে অবশ্যই দ্রবীভূত থাকতে হবে, মানে অ্যাকুয়াস থাকতে হবে। অন্য কিছু থাকলে ওটা বানায় নিতে হবে। আবারও বলতেছি, তড়িৎদ্বারটা সলিড থাকতে হবে, তড়িৎদ্বারের সাথে যে দ্রবণটা আছে সেটাকে অ্যাকুয়াস থাকতে হবে বা দ্রবীভূত অবস্থায় থাকতে হবে। ওকে, তো চলো এখন আমরা ঠান্ডা মাথায় একটু দেখি। এটা আমাদের স্ট্যান্ডার্ড। দেখো ধাতু ধাতব আয়ন তড়িৎদ্বার, দেখো ধাতুটা সলিড, এই যে তড়িৎদ্বার ধাতুর সলিড, মানে সুন্দর মতো তড়িৎদ্বারটা আছে সলিড, আর যে দ্রবণটা আছে দেখো অ্যাকুয়াস অবস্থায় আছে। দেখছো এটা আমার স্ট্যান্ডার্ড, এটা একদম স্ট্যান্ডার্ড যে কেমন হওয়া উচিত। এটা ভেজাল শুরু হবে এরপর থেকে, ভেজাল শুরু হবে এরপর থেকে। দেখো ধাতু, ওই ধাতুর স্বল্প দ্রবণীয় লবণ আয়ন তড়িৎদ্বার। মানে কি? ধরো একটা ধাতু নিলাম সিলভার, সিলভার তো সলিড, ভালো কথা, তড়িৎদ্বার হয়ে গেল। কিন্তু সিলভারের যে লবণটা বা দ্রবণটা সেটা কিন্তু আবার সলিড। কিন্তু আমরা কি বলছিলাম, দ্রবণটা কি হইতে হবে? অ্যাকুয়াস। যেহেতু এটা সলিড, তার সাথে ওই যে ওইটারই একটা কমন আয়নওয়ালা অ্যাকুয়াস দ্রবণ নিতে হবে, ওইটার সাথে একটা কমন আয়ন সহ অ্যাকুয়াস নিতে হবে। শেষ। এবার এটা আরো সহজ। জারণ বিজারণ তড়িৎদ্বার, খেয়াল করে এখানে আয়রন 2+ আছে, আয়রন 3+ আছে, মানে অ্যানোডে থাকলে জারণ হবে, ক্যাথোডে থাকলে বিজারণ হবে। এতে দ্রবণ আছে, মানে তোমার দ্রবণ ঠিক আছে, বা তড়িৎদ্বার নিয়ে কোনো কথা বলা নাই। কিন্তু তড়িৎদ্বার তোমার সলিড লাগবে ভাইয়া, দ্রবণ দিয়ে তো কাজ হবে না। তড়িৎদ্বার যখন তুমি পাবা না, প্লাটিনাম দিয়ে দিবা। তড়িৎদ্বার যখন পাবা না, প্লাটিনাম দিয়ে দিবা, কাজ শেষ। তড়িৎদ্বার যখন পাবা না, প্লাটিনাম দিয়ে দিবা। আসো এই যে এখানেও কিন্তু সেম ঘটনা। এটা হচ্ছে গ্যাস অর্ধকোষ, খুব সিম্পল। গ্যাস মানে এখানে হাইড্রোজেনকে ইনপুট দেওয়া হয়, H+ আউটপুট হিসেবে পাওয়া যায়, বা দুইটাই হইতে পারে। এখানে হাইড্রোজেন গ্যাস তুমি দিচ্ছ, গ্যাস তো আর সলিড না। সলিড যেহেতু কিছু নাই, তাহলে প্লাটিনাম দিয়ে দাও, দিয়ে দিছো তড়িৎদ্বার হিসেবে প্লাটিনাম, শেষ।
এখন একটা দ্রবণও লাগবে, তাহলে হাইড্রোজেনের একটা দ্রবণ কি HCl হইতে পারে, HF হইতে পারে, শেষ, সিম্পল হিসাব। ফাইনালি লাস্টেটা দেখো, বিজ্ঞানীরা ভাবলো আমরা সোডিয়াম নিয়ে একটা তড়িৎদ্বার বানাই, কিন্তু সমস্যা হইলো ভাইয়া সোডিয়াম অনেক শক্তিশালী বা অনেক সক্রিয়, বাতাসের সাথেও বিক্রিয়া করে ফেলে, সমস্যা না? তাহলে সোডিয়ামের একটা নিষ্ক্রিয় জিনিসপত্র দরকার। সোডিয়াম যখন মার্কিউরি পারদের সাথে বিক্রিয়া করে একটা সংকর ধাতু তৈরি করে, এটার নাম হচ্ছে সোডিয়াম অ্যামালগাম। এটার একটা সলিড তড়িৎদ্বার নিলা এবং দেখো সোডিয়ামের একটা অ্যাকুয়াস লবণ নিলা, শেষ হয়ে গেল, এটাও একটা তড়িৎদ্বার। তাহলে ভাইয়া তোমাদেরকে কি বলছি বলো তো, একটা অর্ধকোষের দুইটা জিনিস ফিক্সড থাকতে হবে। দুইটা জিনিস কি কি বলো দেখি টিচার ইনবক্সে। একটা অর্ধকোষে দুইটা জিনিস ফিক্সড থাকতে হবে, বলো তো ভাইয়া দুইটা জিনিস কি কি? গুড, তড়িৎদ্বার হবে সলিড আর দ্রবণটা হবে অ্যাকুয়াস। তড়িৎদ্বার হবে সলিড, দ্রবণটা হবে অ্যাকুয়াস। এই যে তড়িৎদ্বার সলিড, দ্রবণ অ্যাকুয়াস। তড়িৎদ্বার সলিড, দ্রবণ অ্যাকুয়াস ছিল না, অ্যাকুয়াস নিয়ে নিছি। তড়িৎদ্বারই নাই, প্লাটিনাম দিয়ে দিছি, আর দ্রবণ তো অ্যাকুয়াস আছে। তড়িৎদ্বার গ্যাসীয়, গ্যাসীয় তার হবে না, তাই প্লাটিনাম দিয়ে দিছি, আর অ্যাকুয়াস দ্রবণ আছে। তড়িৎদ্বারে যে একটা অ্যালয় সলিড আর তার লবণ আছে অ্যাকুয়াস, শেষ, কোনো ঝামেলা নেই। ভেরি গুড, মাশাআল্লাহ, এই তো হয়ে গেল তোমাদের কাছে। হ্যাঁ, 5টা পড়া শেষ। আচ্ছা, এবার আসি ইলেকট্রোপ্লেটিং। এটা তো তোমরা জানো যে ওই যে একটা কম সক্রিয় ধাতুর উপর একটা অধিক সক্রিয় ধাতুর প্রলেপ দেওয়াকে বলা হয় হচ্ছে ইলেকট্রোপ্লেটিং। কম সক্রিয় ধাতুর উপর অধিক সক্রিয় ধাতুর একটা প্রলেপ দেওয়াকে বলা হয় ইলেকট্রোপ্লেটিং। তো ইলেকট্রোপ্লেটিং এর ব্যাপারটা আমরা খুব ভালো মতো জানি, ওই যে প্রলেপ দেওয়া আর কি। তো বুঝতেই তো পারতেছো, তুমি ধরো একটা চামচের উপর প্রলেপ দিবা, এখন কোন জায়গায় গিয়ে ধাতু জমা হয়, অ্যানোড নাকি ক্যাথোড? আমরা সবাই জানি ক্যাথোডে জমা হয়, ক্যাথোডে জমা হয়। তাহলে তুমি যার উপর প্রলেপ দিবা, যার উপর, তাকে ক্যাথোডে রাখবা, আর যার প্রলেপ দিবা তাকে অ্যানোডে রাখবা। তাহলে সে গলে 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 ক্যাথোডে গিয়ে জমা হবে, সে গলে গলে ক্যাথোডে গিয়ে জমা হবে, এটাই হচ্ছে সিস্টেম। সো সাধারণত নিকেল আর ক্রোমিয়ামকে ব্যবহার করা হয়, সাধারণত নিকেল আর ক্রোমিয়ামকে ব্যবহার করা হয়। এই হলো ঘটনা। এটা কি করে, ওই যে মরিচা বা ক্ষয়রোধ করে, উজ্জ্বল ও সৌন্দর্য বৃদ্ধি করে, স্থায়িত্ব বৃদ্ধি করে, এইসব ঘটনাবার্তা আর কি। হ্যাঁ, এগুলো আমরা সবাই জানি। এই কোশ্চেন দুইটার অ্যান্সার চলো ঠান্ডা মাথায় একটু পড়ি। দেখো, কোন মৌলটি ইলেকট্রোপ্লেটিং এর জন্য ব্যবহৃত হয়? ক্রোমিয়াম আর নিকেল। হ্যাঁ, এটা হলো সাধারণ কথাবার্তা। বাট তড়িৎ প্রলেপন পদ্ধতিতে, দেখো এখানে একটা কথা বলে দিছে, তড়িৎ প্রলেপন পদ্ধতিতে লোহার, তড়িৎ প্রলেপন পদ্ধতিতে লোহার উপর কোন ধাতুর প্রলেপ দেওয়া হয়? লোহার উপর কোন ধাতুর প্রলেপ দেওয়া হয়? খেয়াল করো, লোহার উপর। লোহার চেয়ে সক্রিয় কে এদের মধ্যে? লোহার চেয়ে সক্রিয় হচ্ছে জিঙ্ক, জিঙ্কের প্রলেপ দেওয়া হয়। লোহার চেয়ে সক্রিয় হচ্ছে জিঙ্ক, জিঙ্কের প্রলেপ দেওয়া হয়। মানে যার উপর প্রলেপ দিবা তার হচ্ছে পাওয়ারটা বেশি, যার উপর প্রলেপ দিবা তার উপর পাওয়ারটা বেশি, এই হলো ঘটনা। তাহলে অ্যান্সার হচ্ছে A, B। হ্যাঁ, অ্যান্সার হচ্ছে A, B। এই যে দেখো, এইটা হচ্ছে মোটামুটি আমাদের তড়িৎ রাসায়নিক সারি। যেটা এখানে কি সবার ভ্যালু মুখস্থ করতে হবে? জীবনও না ভাইয়া, কোনোদিনও না। তো দেখো, এখানে ধরো আয়রনেরটা মনে রাখতে পারো, জিঙ্কেরটা মনে রাখতে পারো, তারপর হাইড্রোজেনের তো 0, কপারেরটা মনে রাখতে পারো। এগুলো খুব প্রচলিত আর কি, এগুলো পরীক্ষায় প্রচুর দেয়, সেগুলো একটু দেখে রাখতে পারো। সবাই এক নজরে এই সিরিজটা একটু দেখো। ভাইয়া এই ফাঁকে একটু পানি খেয়ে আসি, সবাই টিচার বক্সে একটা ডান লিখে ফেলো। হ্যাঁ, এগুলো কিন্তু রিডাকশন পোটেনশিয়াল বা বিজারণ বিভব। হ্যাঁ আব্দুর রহমান ভাইয়া, গুড, সবাই দেখে ফেলছো না? ভেরি গুড। সো চলো দেখো, ABC তিনটি ধাতুর বিজারণ বিভবের মান যথাক্রমে এত, সক্রিয়তার ক্রম কোনটি সঠিক? যার বিজারণ বিভবের মান যত ওই যে নেগেটিভ, তার পাওয়ার তত বেশি, এটাই তো স্বাভাবিক। তাহলে এটা ধরো A, এটা তো B, এটা তো C। দেখো বেশি নেগেটিভ কোনটা? A। তাহলে A সবচেয়ে বেশি পাওয়ারফুল, তারপর C, তারপর হলো B। তাহলে অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে B। দেখো, A হচ্ছে B এর চেয়েও পাওয়ারফুল, আবার C হলো B এর চেয়েও বেশি পাওয়ারফুল। সো অ্যান্সার ঠিক আছে, অ্যান্সার হচ্ছে B হবে। দেখি, তাহলে এটা একটা দেখলাম। এরপর দেখি তো এই কোশ্চেনে অ্যান্সার দাও তো। নিম্নের ধাতুগুলোর মধ্যে কোনটি জলীয় সিলভার নাইট্রেটে ডুবালে এর পৃষ্ঠতলে সিলভার জমা হবে না? সিলভার জমা হবে না মানে কে সিলভারকে প্রতিস্থাপন করতে পারবে না, এটা হলো কথা। এখন দেখো ভাইয়া, সিলভারের উপরে এই সবাই আছে, ধরো কপার বলো, আয়রন বলো, জিঙ্ক বলো, মানে সিলভারের উপরে ওরা সবাই আছে, কিন্তু সিলভারের নিচে আছে প্লাটিনাম। তার মানে প্লাটিনাম কিন্তু সিলভারকে প্রতিস্থাপন করতে পারবে না, প্লাটিনাম কিন্তু সিলভারকে প্রতিস্থাপন করতে পারবে না। তার মানে অ্যান্সার আসবে সি, তার মানে অ্যান্সার আসবে সি। শেষ হয়ে গেল, মানে অ্যান্সার আসবে সি। আচ্ছা, ওকে, চলো, হয়ে গেল না? সাইন ভুল না আব্দুর রহমান ভাইয়া, একটু দেখতে হবে, একটু তাকাইলেই বোঝা যাবে।
এ বি এর চেয়ে বলো, সিও বি এর চেয়ে বলো, বুঝতে পারছি? Easy. চলো এখন কাকে কে প্রতিস্থাপন করতে পারে? ধরো হাইড্রোজেন, হাইড্রোজেনের কোন যৌগ থেকে ধরো জিঙ্ক হাইড্রোজেনকে প্রতিস্থাপন করতে পারবে, বাট কপার কিন্তু পারবে না। কপার কিন্তু পারবে না। এখানে বুঝাইছে সিলভার নাইট্রেটের জলীয় দ্রবণে কাকে ডুবালে সিলভার প্রতিস্থাপন হবে না, সোজা কথা। এখন তুমি যদি জিঙ্ককে ডুবাও সিলভার প্রতিস্থাপন হবে, কপারকে ডুবাও সিলভার প্রতিস্থাপন হবে, আয়রনকে ডুবাও সিলভার প্রতিস্থাপন হবে, বাট প্লাটিনাম অনেক নিষ্ক্রিয়, সিলভারকে মানে প্রতিস্থাপন করবে না। তার মানে প্লাটিনাম দিলেও সিলভার সিলভারের মতোই থাকবে, সিলভার নাইট্রেট আকারেই থাকবে। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার সি। চলো আগাই, দেখো এটার অ্যান্সার কি বলো? এই দুইটার অ্যান্সার দেখি, তোমরা তো ইলেকট্রোকেমিক্যাল সিরিজ তাড়াতাড়ি করে পড়ছো, বলো এই দুইটার অ্যান্সার কি? HCl থেকে হাইড্রোজেনকে প্রতিস্থাপন করতে পারে না কোনটি? তাহলে হাইড্রোজেনের নিচে যে সে, হাইড্রোজেনের নিচে সে প্রতিস্থাপন করতে পারে না। এরপর একটা অ্যান্সার বলো, নিচের কোন তড়িৎদ্বারটির প্রমাণ বিজারণ বিভবের মান সবচেয়ে কম? ভাইয়া প্রমাণ বিজারণ বিভবের মান সবচেয়ে কম কার হবে? যার জারণ বিভব সবচেয়ে বেশি, যার জারণ বিভব সবচেয়ে বেশি। জারণ বিভব এদের মধ্যে সবার বেশি কার? সোডিয়ামের অবশ্যই। সোডিয়াম তো ধাতু না, সক্রিয় ধাতু, তাহলে ওর জারণ বিভব হবে সবচেয়ে বেশি, এই জন্য ওর বিজারণ বিভব সবচেয়ে কম। শেষ, আর কিছু না, জাস্ট ধরে ধরে অ্যান্সার করবা, নাথিং মোর দেন দ্যাট। আচ্ছা, এখন আমরা পড়বো SHE। সি বলে স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোড, স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোড। SHE, স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোড, SHE, প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার। এটাকে বলা হয় একটা নির্দেশক তড়িৎদ্বার। কি বলা হয় ভাইয়া? এটাকে একটা নির্দেশক তড়িৎদ্বার। নির্দেশক তড়িৎদ্বারের কাজ কি জানো ভাইয়া? নির্দেশ করে, মানে অন্য একটার ভোল্টেজ কত, মানে এটা একটা রেফারেন্স হিসেবে কাজ করে আর কি। দুই ধরনের আছে, একটা হচ্ছে মুখ্য নির্দেশক, মুখ্য মানে প্রাইমারি আর কি, বুঝছো? প্রাইমারিটা শুধুমাত্র হাইড্রোজেন, আর সেকেন্ডারিও কিছু আছে, সেকেন্ডারি কিছু আছে যেমন ক্যালোমেল। এই ক্যালোমেল কোনটা বলো দেখি? একটু আগে ভাইয়া বলছিলাম, ক্যালোমেল কোনটা বলো? একটা ক্যালোমেল, একটা হইলো সিলভার, সিলভার ক্লোরাইড, এটা বলো ক্যালোমেল কোনটা? সবাই একটু বলেন ক্যালোমেল কোনটা? মার্কিউরাস ক্লোরাইড, মার্কিউরাস। ক্যালোমেল মানে মার্কারি রিলেটেড কিছু কিছু, হ্যাঁ। আচ্ছা, এগুলা সেকেন্ডারি। এখন কথা হলো আমরা কি প্রাইমারিটা ইউজ করি না সেকেন্ডারিটা ইউজ করি? এখন এটা তো তোমাদেরকে একটু আগেই পড়াইছি। হাইড্রোজেন গ্যাস ঢুকতেছে, প্লাটিনামের তার দেওয়া হয়েছে তড়িৎদ্বার হিসেবে, তারপর হচ্ছে এখানে একটা H+ এর দ্রবণ দেওয়া হয়েছে, এটা হলো অর্ধকোষ। এটাকে যদি অ্যানোডে রাখো, এটার ভোল্টেজ আর কি 0, এটাকে যদি অ্যানোডে রাখো আর এখানে ধরো কপারকে রাখলা ক্যাথোডে, তাহলে এখানে যে ভোল্টেজটা উঠবে এটা আসলে কার ভোল্টেজ জানো? কপারের প্রমাণ বিজারণ বিভব, কপারের প্রমাণ বিজারণ বিভব, কারণ কপার আছে ক্যাথোডে। ক্যাথোডে যদি কোনো আননোন কাউকে রাখা হয় তখন যে ভোল্টেজ পাওয়া যায় সেটা হলো প্রমাণ বিজারণ বিভব। ঠিক তেমনি কপারকে যদি এই পাশে রাখতাম, হাইড্রোজেনকে এই পাশে রাখতাম, মানে কপারকে যদি অ্যানোডে রাখতাম, তাহলে যেটা পাইতাম ভোল্টেজ সেটা হলো কপারের প্রমাণ জারণ বিভব। এভাবে একটা সাপেক্ষে আরেকটা ভোল্টেজ মাপা হয় আর কি, আর কিছু না। এখন ব্যাপার হইলো প্রাইমারি যেটা প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার, প্রমাণ কেন বলা হয় বা প্রাইমারি কেন বলা হয়? কারণ ও হলো এই তিনটা ক্রাইটেরিয়া ফলো করে। ওর চাপ থাকে 1 অ্যাটমসফেরিক প্রেসার, ঘনমাত্রা থাকে 1 মোলার, তাপমাত্রা থাকে 25 ডিগ্রি সেলসিয়াস বা 298 কেলভিন। কোশ্চেন হচ্ছে ভাইয়া আমরা তো প্রমাণ বলতে 0 ডিগ্রি সেলসিয়াস পড়ছিলাম, তাহলে এখানে আবার 25 ডিগ্রি হইলো কেন? ইলেকট্রোকেমিস্ট্রিতে ভাইয়া 25 ডিগ্রি সেলসিয়াস বা রুম টেম্পারেচারই আসলে প্রমাণ হিসেবে ধরা হয়, হ্যাঁ। এই জিনিসটা মাথায় রেখে ভুল করা যাবে না। সো কেউ কি বলতে পারবো ভাইয়া SHE প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার সাধারণত ব্যবহার করা হয় না কেন? বলো তো, প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার সাধারণত ব্যবহার করা হয় না কেন? কুইন হাইড্রোন তড়িৎদ্বার হচ্ছে কুইনন আর হাইড্রোকুইনন এই দুইটা মিলাই একটা তড়িৎদ্বার বানানো হয়, ওইটা নাজমা ভালো কোশ্চেন ছিল। ব্রাইনের দ্রবণ ইরাম গতকাল পড়াইছে, গতকাল অনেক সময় নিয়ে পড়াইছে, ওটা একটু দেখো, হ্যাঁ। আজকে ওটা নিয়ে আলোচনা করবো না। আচ্ছা, না না 0 ভোল্টের জন্য না বাবা, হাইড্রোজেন ইউজ করা হয় না কারণ হাইড্রোজেনের মানে খরচ বেশি। তোমার প্লাটিনাম তার দিছো না, অনেক দামি, আবার এই তাপমাত্রা, এই চাপ, এই আয়তন মেনটেন করা অনেক ডিফিকাল্ট। এজন্য SHE ব্যবহার করাটা খুবই এক্সপেন্সিভ প্লাস ডিফিকাল্ট। এজন্য এগুলা ব্যবহার করা সহজ, এগুলো অত দামি জিনিসও না, সহজেই হিসাব টিসাব করে ক্যালকুলেশন করা যায় আর কি, কোনো ঝামেলা নেই।
বুঝতে পারছো, দামের জন্য আর কি। হ্যাঁ, ওকে, ডান হয়ে গেল। চলো এবার আমরা পড়বো হচ্ছে প্রমাণ বিভব, প্রমাণ তড়িৎদ্বার বিভব, যেটাকে বলা হয় স্ট্যান্ডার্ড ইএমএফ বা ই নট সেল। এই যে এই নট দিয়ে কিন্তু প্রমাণ অবস্থায় বোঝায়, বুঝছো, প্রমাণ, ওই যে ওই প্রমাণ অবস্থা বোঝায়। ই নট সেল মানে হইলো অ্যানোডে জারণ, এই যে জারণ প্লাস ক্যাথোডে বিজারণ, যা দেখবা তাই লিখবা, এই যে জারণ প্লাস ক্যাথোডে বিজারণ, অ্যানোডে জারণ ক্যাথোডের বিজারণ, এজ এ কেবি বলে না, অ্যানোডে জারণ ক্যাথোডে বিজারণ, এই হইলো ঘটনা। চলো দেখি, দেখো এখানে কয়েকটা কথাবার্তা আছে, এটা ই নট সেল অ্যাকচুয়ালি। আচ্ছা, এখন একটা টার্ম আসছে ফাইনালি, মুক্ত শক্তির ব্যাপারটা। হোয়াট ইজ মুক্ত শক্তি? আসো মুক্ত শক্তির ব্যাপারটা পড়াই। এটা হলো প্রমাণ মুক্ত শক্তি মাইনাস ই এফ ই নট সেল। আচ্ছা, মুক্ত শক্তির ব্যাপারটা একটু তোমাদেরকে বোঝাই, সবাই একটু মনোযোগ দিয়ে শোনো। মুক্ত শক্তি হচ্ছে বেসিক্যালি, ধরো তোমার কাছে একটা সিস্টেম আছে, সিস্টেমে ধরো 100 কিলোজুল শক্তি আছে। তো ওই 100 কিলোজুল শক্তিকে তুমি ধরো 100 কিলোজুল বিদ্যুৎ শক্তি আছে, এটাকে তুমি তাপ শক্তিতে পরিণত করতে চাও, অন্য একটা শক্তিতে পরিণত করতে চাও। তাহলে এটাকে যখন পরিণত করলা, দেখলা 10 কিলোজুল শক্তি খরচ হয়ে গেছে, বাকি 90 কিলোজুল শক্তি মানে চেঞ্জ হয়েছে আর কি। তাহলে মুক্ত শক্তি হচ্ছে ওই 90 কিলোজুল। মানে মেইন কথা হচ্ছে মোট কত শক্তি আছে সেটা না, যতটুকু শক্তি এক অবস্থা থেকে অন্য অবস্থায় রূপান্তর করা যায় সেটাকে মুক্ত শক্তি বলা হয়। আর এটা যদি প্রমাণ অবস্থায় হয় সেটাকে প্রমাণ মুক্ত শক্তি বলে বা প্রমাণ মুক্ত শক্তির পরিবর্তন বলে, এটাই হলো ডেল জি নট। আর যদি প্রমাণ অবস্থায় না হয় তখন সেটাকে বলা হয় শুধু ডেল জি। প্রমাণ অবস্থায় বলে মানে গিভস ফ্রি এনার্জি যেটাকে বলে আর কি। হ্যাঁ, সো দেখো একটু খেয়াল করছো ভাই, ওদের চিহ্ন যে উল্টা, এই যে ডেল জি নট ইজ ইকুয়াল টু মাইনাস ই এফ ই নট সেল। ই মানে কি তুল্য সংখ্যা, সি ওয়ানে পড়ানো হয়েছে ভালো মতো। এফ হলো ফ্যারাডের ধ্রুবক, গত ক্লাসে পড়াইছি, 1 মল ইলেকট্রনের চার্জকে ফ্যারাডের ধ্রুবক বলে। আর ই নট সেল তো এই যে প্রমাণ বিভব, কোষ বিভব। দেখো এটা যদি পজিটিভ হয় তাহলে এটা হবে নেগেটিভ, মাইনাস আছে, আবার এটা নেগেটিভ হলে এটা হয়ে যাবে পজিটিভ, মাইনাস আছে, এটা জিরো হয়ে গেলেও এটা হয়ে যাবে জিরো। এখন এই যে স্বতঃস্ফূর্ত বিক্রিয়ার যে বিষয়গুলো আছে সেগুলো তো তোমরা জানো। একটা কথা তোমাদেরকে এখনই বলে দিই, ভার্সিটির ক্ষেত্রে সাধারণত ঘনমাত্রা ব্যবহার করে ম্যাথ করা খুব কমই লাগে, মানে ই সেল বের করা খুব কমই লাগে। তারপরে তোমাদেরকে বলি, যদি প্রশ্নে ঘনমাত্রা দেওয়া থাকে, ঘনমাত্রা দেওয়া থাকে তাহলে তোমাদের অ্যাকচুয়ালি বের করা উচিত ই সেল। আর যদি প্রশ্নে ঘনমাত্রা দেওয়া না থাকে তাহলে তোমাদের বের করতে হয় আসলে ই নট সেল। এই হলো ঘটনা। তাহলে দেখো এই যে ই সেল যদি গ্রেটার দেন 0 হয় মানে পজিটিভ হয়, তার মানে স্বতঃস্ফূর্ত, লেস দেন 0 হইলে অস্বতঃস্ফূর্ত, আর শূন্য হয়ে গেলে কি সাম্যাবস্থা, অলরেডি পড়াইছি, মানে দ্রবণ চাপ আর অভিস্রবণ চাপ সমান। আর এটা গ্রেটার দেন 0 মানে এটা লেস দেন 0, এটা লেস দেন 0 মানে এটা গ্রেটার দেন 0, আর শূন্য সমান হলে তো সমানই, শূন্য হলে তো শূন্যই। আচ্ছা, ডেল জি দিয়ে কি বোঝানো হয়েছে এই যে একটু আগে মাত্র বললাম ভাইয়া, শুনছো না? যতটুকু শক্তি এক অবস্থা থেকে অন্য অবস্থায় পরিণত করা যায় সেটাকেই বলা হয় মুক্ত শক্তির পরিবর্তন। ধরো তোমার কাছে শক্তি আছে 100, এটাকে তুমি এ থেকে বি তে কনভার্ট করলা, দেখলা 10 শক্তি খরচ হয়ে গেছে, বাকি আছে কত 90, এই 90টাই হচ্ছে মুক্ত শক্তির পরিবর্তন। হ্যাঁ, আচ্ছা এবার আসো এই দুইটা কোশ্চেনের অ্যান্সার। চলো এই দুইটা কোশ্চেনের অ্যান্সার আমরা সলভ করি। এই দুটো কোশ্চেনের অ্যান্সার আমরা সলভ করি। দেখো 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রদত্ত কোষ্ঠীর কোষ বিভব কত হবে? এখন ধরো ঘনমাত্রা দেওয়া আছে, ফাইন, ঘনমাত্রা দেওয়া আছে, বাট আমি তোমাদেরকে বলবো ভাইয়া তোমরা সবসময় এই যে ভার্সিটির ক্ষেত্রে ওই ঘনমাত্রা দিয়ে হিসাব করার আসলে দরকার নাই, জাস্ট ই নট সেল বের করলেই হয়ে যায়, অ্যান্সারটা হয়ে যাবে। দেখো ই নট সেল ইজ ইকুয়াল টু ই নট, জারণ কারণ হচ্ছে নিকেলের, তাহলে নিকেলের জারণ লাগবা প্লাস সিলভারের বিজারণ লাগবে, যা লেখা আছে তাই, সিলভার প্লাস থেকে সিলভার। দেখো এখন মান কোনটা দেওয়া আছে, দেখো নিকেলের 2+ থেকে 0 দেওয়া আছে, বাট আমার উল্টাটা লাগবে, তাহলে মাইনাসের জায়গায় প্লাস হবে, প্লাস 0.25 প্লাস এটা যা আছে তাই আছে 0.80, তাহলে অ্যান্সার আসে 1.05 ভোল্ট। বাস এটাই দেখাই দিও, আর টেনশন নেওয়ার কোনো কারণ নাই। আর টেনশন নেওয়ার কোনো কারণ নাই। তোমরা যদি এটারে ধরো ঘনমাত্রা ইউজ করে ব্যাপার করো তখন দেখবা বিশাল একটা সূত্র আসবে, শুধু শুধু টাইম নষ্ট হবে, দেখবে অ্যান্সার ঘুরে ফিরে এটাই আসছে, অ্যান্সার ঘুরে ফিরে এটাই আসছে। আচ্ছা যাই হোক, আরেকটা জিনিস দেখো, যদি Fe3+ থেকে Fe2+ এই মানটা দেওয়া আছে, টিনের মান দেওয়া আছে, তবে এই যে বিক্রিয়া দেওয়া, দেখো টিন থেকে হয়েছে টিন 2+, Fe3+ থেকে হয়েছে Fe2+, বিক্রিয়ার তড়িৎ কোষের ই নট সেল কত? দেখো ই নট সেল ইজ ইকুয়াল টু কি হবে, কার জারণ হয়েছে, দেখো টিন থেকে হয়েছে টিন 2+, যা দেখবা তাই লিখবা, টিন থেকে হয়েছে টিন 2+, প্লাস 3+ থেকে হয়েছে 2+, আয়রন, আয়রন
3 প্লাস থেকে হয়েছে 2 প্লাস। তাহলে দেখো 3 এর মান কি দেওয়া আছে, দেখো 2 থেকে 0 দেওয়া, উল্টাটা লাগবে আমার, উল্টাটা হলো 0.14 প্লাস 3 থেকে 2 দেওয়া কত 0.77। তাহলে অ্যান্সার কত দেখো 7 4 11 1 হাত থেকে 1 8 আর 1 9 0.91 ভোল্ট। 0.91 ভোল্ট, শেষ, কিচ্ছু না, তোমাদের সাথেই একসাথে মিলেমিশে আমরা সলভ করতেছি। 0.91 ভোল্ট, ভুল করা যাবে না কিন্তু ভুলেও। এবার আসো এই দুটো কোশ্চেনের অ্যান্সার তোমরা সবাই বলো দেখি, করতে থাকো, করে করে ভাই অ্যান্সার বলো। থ্যাংক ইউ ফাতেমা ভাইয়া, থ্যাংক ইউ। সো দেখো ভাইয়া, ওম পোল পোল দিব ভাইয়া, ভাইয়া এগুলা এগুলা ঠিক করে করো ভাইয়া, পোল দিব সমস্যা নেই, এগুলা পারতে হবে আগে, পোল নিয়ে চিন্তা করা যাবে না, কে আগে দিল কে পরে দিল এইসব কম্পিটিশন পরে, আগে পারতে হবে, আগে শিখো ভাইয়া দ্রুত। দেখো জিঙ্ক 2 প্লাস থেকে জিঙ্ক, সিলভার প্লাস থেকে সিলভার, এখানে কি দেওয়া আছে, দুইটার বিজারণ বিভব দেওয়া আছে, ফাইন, এত এবং এত। বলছে এই তড়িৎদ্বার দুটি দ্বারা তৈরি কোষের মোট বিভব কত। ভালো কোশ্চেন কিন্তু, এখানে কি বলছে কে অ্যানোড কে ক্যাথোড। যদি কোশ্চেনে কখনো বলা না থাকে কে অ্যানোড কে ক্যাথোড, তখন আমাদের কি করতে হয় ভাইয়া, তখন আমাদের করতে হয় হচ্ছে যে সক্রিয়তা সিরিজের উপরে সে অ্যানোড আর যে নিচে সে হচ্ছে ক্যাথোড। তার মানে জিঙ্কটাকে আমরা বানাবো অ্যানোডে আর সিলভারটাকে বানাবো ক্যাথোডে, কারণ সিলভার নিচে জিঙ্ক হচ্ছে উপরে। তাহলে আমার ইনট সেলটা কি হবে ভাইয়া, জিঙ্কের লাগবে জারণ জিঙ্ক স্ল্যাশ জিঙ্ক 2 প্লাস প্লাস সিলভারের লাগবে বিজারণ সিলভার প্লাস থেকে সিলভার। তাহলে দেখো জিঙ্কের জারণ করলে, এটা তো বিজারণ ভোল্টেজ দেওয়া, জারণ করলে কি হবে মাইনাসের জায়গায় প্লাস হবে, প্লাস 0.76 প্লাস সিলভারের বিজারণটাই লাগবে 0.80। তাহলে অ্যান্সার আসে 1.56 ভোল্ট, ডি হবে অ্যান্সার 1.56 ভোল্ট। ভুলেও কিন্তু ভুল করার সুযোগ নাই, হ্যাঁ ভুলেও ভুল করার সুযোগ নাই, সি যারা দিছো ভুলেও ভুল হয়ে গেল, ভুল করার সুযোগ নাই। নিম্নের ধাতুগুলোর মধ্যে তড়িৎ কোষে ক্যাথোড রূপে ব্যবহৃত হওয়ার প্রবণতা কোনটির বেশি হবে। এখানে বেসিক্যালি হয় কি জানো, লিথিয়াম সবচেয়ে পাওয়ারফুল, তারপর ধরো পটাশিয়াম আছে বেরিয়াম আছে, হ্যাঁ মানে লিথিয়াম আছে বেরিয়াম আছে পটাশিয়াম আছে, এরা না সব উপরের দিকে, ওদের নিচে হচ্ছে ক্যালসিয়াম। মানে বলছে এখানে ক্যাথোড রূপে ব্যবহৃত হওয়ার প্রবণতা কোনটা বেশি, মানে ওদের মধ্যে কে একটু নিচে আছে সেই ক্যাথোডে যাবে। সো অ্যান্সার হবে ক্যালসিয়াম। এর জন্য তড়িৎ সক্রিয়তা সিরিজ যেটা, সেটা কিন্তু খুব ভালো মতো পড়া লাগবে। আচ্ছা দেখো ডিওতে একটা কোশ্চেন আসছিল কি, লবণ সেতু ও তড়িৎদ্বার, লবণ সেতু ও তড়িৎদ্বার ব্যবহার করে তড়িৎ কোষ্ঠীর চিত্র অঙ্কন করো এবং কোষের ইএমএফ নির্ণয় করো। ভাইয়া সবাই টিচার ইনবক্সে ভাইয়াকে একটু কমা দিয়ে লিখে দাও তো, এখানে অ্যানোড কে হবে আর ক্যাথোড কে হবে বলো তো, এখানে অ্যানোড কে হবে আর ক্যাথোড কে হবে। আনিকা ওইটা হইলো তুমি অ্যানোড ক্যাথোড হিসাব করো তাহলেই বুঝবা, অ্যানোডে নাও ক্যাথোডে নাও ভোল্টেজ দিয়ে হিসাব করো তাহলেই হবে। যারা অ্যানোড ক্যাথোড ভুল করবে তাদেরকে আবার শিখাবো। আচ্ছা দেখো বাহ অসাধারণ। দেখো এখানে বেসিক্যালি অ্যানোডে কে যাবে, আয়রন যাবে, কারণ সক্রিয়তা সিরিজের যে উপরে সে অ্যানোড। ক্যাথোডে কে যাবে, কপার যাবে, সে হচ্ছে সক্রিয়তা সিরিজের নিচে। তো যদি আমরা একটা কোষ আঁকি, ধরো এখানে একটা এমিটার দিয়ে দিলাম, কারেন্টের মান মাপতে পারবা। এটা ধরো অ্যানোডটা নেগেটিভ ক্যাথোডটা পজিটিভ, অ্যানোডে আছে হচ্ছে আয়রন, এখানে ধরো আছে আয়রনের একটা যৌগ আয়রন 2 প্লাস, একটু ডট ডট দিয়ে দিই, এখানে আছে ধরো কপার, এখানে আছে কপার 2 প্লাস, এবার একটা লবণ সেতু দিতে হবে, কেসিএল দিলেই হয়ে যাবে, উল্টা করে ইউ আকৃতির একটা নল কেসিএল দিয়ে দিলা ধরো, এত লবণ সেতু দিয়ে দিলাম, দুইটা হাফ সেল দিয়ে দিলাম, অর্থ নিপূর্ণ করে দিলাম, শেষ কাজ, কোষ্ঠী চিত্র অঙ্কন ডান। এখন দেখো আমাদের কি করতে হবে, ইএমএফ নির্ণয় করতে হবে, মানে ইনট সেল আর কি। ইনট সেল মানে যেহেতু ঘনমাত্রা দেওয়া নাই আর কি, ইনট সেল ইজ ইকুয়াল টু আয়রনের জারণ, আয়রন থেকে আয়রন 2 প্লাস জারণ প্লাস ইনট কপারের বিজারণ, কপার 2 প্লাস থেকে কপার। দেখো এই ভ্যালুগুলো দেওয়া আছে কিনা, আয়রনের বিজারণ দেওয়া, তাহলে মাইনাসের জায়গায় প্লাস হবে, তাহলে 0.44 প্লাস কপারের বিজারণটাই দেওয়া আছে, তাহলে 0.34
তাহলে যোগ করলে কত আসে ভাইয়া 0.78 ভোল্ট। এটাই হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার, 0.78 ভোল্ট। এটা হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। শেষ। এখন সবাই পারছি? ভেরি গুড, মাশাআল্লাহ। গেল, চলো। লবণ সত্য ভাইয়া KCl, KNO3, অ্যামোনিয়াম নাইট্রেট, সোডিয়াম সালফেট এগুলোর মধ্যেই থাকে, নিজের মতো যৌগ দেওয়া যাবে না। আচ্ছা, এবার চলো এই দুটোর উত্তর বলো দেখি কুইকলি। এই দুটোর উত্তর বলো একটু সবাই। ম্যাগনেসিয়াম থেকে ম্যাগনেসিয়াম 2+, জিঙ্ক 2+ থেকে জিঙ্ক। E0 দেওয়া আছে। তড়িৎ কোষটির জিঙ্ক 2+ থেকে জিঙ্কের প্রমাণ বিজারক বিভবের মান এত হলে ম্যাগনেসিয়াম 2+ থেকে ম্যাগনেসিয়ামের প্রমাণ বিজারণ বিভবের মান কত? দেখো সূত্রটা বসে, E0 সেল ইজ ইকুয়াল টু E0 অফ ম্যাগনেসিয়ামের জারণ মান দরকার প্লাস জিঙ্কের বিজারণ মান দরকার, কারণ ম্যাগনেসিয়াম অ্যানোড আছে, জিঙ্ক ক্যাথোড আছে। আচ্ছা, এখন খেয়াল করো, পরীক্ষায় চাইছে হলো প্রমাণ বিজারণ বিভব, তাহলে এটাকে এই পাশে আনো। মানে প্রমাণ বিজারক বিভব চাইছে, তাহলে দেখো এটাকে E0 সেলই লেখো। আচ্ছা, পুরোটা হিসাব করো। E0 সেলের ভ্যালু কত দেওয়া আছে? 1.61 ইজ ইকুয়াল টু E0 ম্যাগনেসিয়াম স্ল্যাশ ম্যাগনেসিয়াম 2+ প্লাস জিঙ্কেরটা দেওয়া আছে কত? -0.7 ভোল্ট, 76 ভোল্ট। তাহলে সুতরাং E0 ম্যাগনেসিয়াম থেকে ম্যাগনেসিয়াম 2+ কত দেওয়া? এটা যোগ হবে এই পাশে, 1.61 প্লাস 0.76 যোগ করলে কত আসে? 7, 7, 6, 13, 3 হাত থেকে 1, 2। বাট প্রশ্নে কিন্তু বিজারণ বিভব চাইছে, এখানে জারণ বিভব বের করছে। তাহলে E0 বিজারণ ম্যাগনেসিয়াম 2+ থেকে ম্যাগনেসিয়াম বিজারণ বিভব কি হবে? প্লাসের জায়গায় মাইনাস হবে, -2.37 ভোল্ট। প্লাসের জায়গায় কি আসবে? মাইনাস। শেষ, অ্যান্সার আসবে এ। আমার লক্ষ্মী বাচ্চা কাচ্চারা কোনটা অ্যান্সার দিতেছে? ABCDEFGH, যা ইচ্ছা সব দিতেছেন, ভালো, এ হবে অ্যান্সার। আসেন তারপর, যদি জিঙ্ক এবং সিলভার তড়িৎদ্বারে জারণ বিভবের মান যথাক্রমে, দেখো এবার জারণ বিভবের মান দিয়ে দিছে, বলছে এই কোষের জন্য EMF কত হবে। তো এটা সবার কিন্তু পারা উচিত। দেখো E0 সেল ইজ ইকুয়াল টু E0 জিঙ্কের জারণ প্লাস সিলভারের বিজারণ। তাহলে দেখো এই দুইটারই জারণ মান দেওয়া, তাহলে জিঙ্কেরটা তুমি নিবা, বাট সিলভারটা উল্টাই নিতে হবে, মাইনাসের জায়গায় প্লাস দিতে হবে। তাহলে +0.80, তাহলে কত আসে? +1.56 ভোল্ট। আচ্ছা, ডি +1.56 ভোল্ট। ভেরি গুড, ডান। চলে, ডি হবে। গুড, ভেরি গুড। আচ্ছা চলেন এই কোশ্চেনটা দেখি, ডিওতে আসছিল। H2O2 কে পার ম্যাঙ্গানের দ্বারা জারণ করা হলে কোষ বিভব E0 সেল হিসাব করো। তার মানে বলছে এটার হইছে জারণ, এটার হইছে বিজারণ। আচ্ছা, তাহলে খেয়াল করো এখানে এই যে H2O2 এখানে অক্সিজেন মানে ইলেকট্রন যোগ হইছে, তার মানে এটা কি দেওয়া আছে? বিজারণ বিভব দেওয়া। আবার এখানেও ইলেকট্রন যোগ হইছে, তার মানে এটাও কি দেওয়া আছে? বিজারণ বিভব দেওয়া। কিন্তু আমার তো এটার জারণ দরকার, তাহলে দেখো E0 সেল এটার জারণ দরকার, তাহলে -0.68 প্লাস এটার বিজারণই দরকার কত? 1.51 থেকে এটা বিয়োগ করো, তাহলে 0.83 আসবে, প্লাস অ্যান্সার আসে এ, +0.83 ভোল্ট। মানে উল্টায় নেওয়া মানে হলো মাইনাস থেকে প্লাস, চিহ্ন উল্টায় দেওয়া আর কি, মাইনাসের জায়গায় প্লাস, প্লাসের জায়গায় মাইনাস। আমাদের যখন যেটা লাগবে আমরা সেটা ব্যবহার করব। ওকে, দেখো ঘটনাটা হইলো এখানে বলছে H2O2 কে পার ম্যাঙ্গানের দ্বারা জারণ করা হলে, যার দ্বারা জারণ করা হয়েছে তার তো নিজের বিজারণ হয়েছে, আর জারণ করা হয়েছে কাকে? H2O2 কে, তাহলে ওর জারণ ভোল্ট লাগবে, ওর বিজারণ ভোল্ট লাগবে। দেখো ওর ইলেকট্রন যোগ হয়েছে, মানে এখানে যে ভোল্টেজটা দেওয়া সেটা বিজারণ ভোল্টেজ, এখানেও আবার বিজারণ ভোল্টেজই দেওয়া আছে, তাহলে এটার তো বিজারণ লাগবে না, আমার এটা জারণ দরকার। আর এটার জারণ ভোল্টেজের মান কত হবে বলতো? -0.68, ওই যে প্লাসের জায়গায় মাইনাস আসবে, এই যে জারণটা বসাইলাম প্লাস বিজারণটা বসাইলাম, শেষ আনসার, ডান। ওকে, আচ্ছা
কোনটা? আগেরটা বুঝি নেই। আচ্ছা আগেরটা বুঝাই দিব। আচ্ছা আগেরটা একটু বুঝাই। হ্যাঁ দেখো খুব সুন্দর একটা জিনিস লেখাই আছে জিঙ্ক আর সিলভার তড়িৎ দ্বারা জারণ বিভব দেওয়া আছে। কোষটা তো আমরা পড়তে পারি সবাই, এটা অ্যানোডের জারণ, ক্যাথোডে বিজারণ। তাহলে জিঙ্কের জারণ মানটা বসাই দিবা আর সিলভারের বিজারণ মানটা লাগবে। বিজারণ মান মানে কি? এখানে তো জারণ দেওয়া, বিজারণ দিলে কি হবে? মাইনাসের জায়গায় প্লাস আসবে। তারপর দুটো যোগ করে দেবো, শেষ হিসাব। ওকে আচ্ছা চলো এইবার হচ্ছে আমরা বিক্রিয়ার স্বতঃস্ফূর্ততা নির্ণয় করব। পাত্রে রাখা যাবে কি যাবে না, এই ম্যাথ খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ। পাত্রে রাখা যাবে কি যাবে না। তো দেখো ভাইয়া এটা আসলে আমরা কিভাবে বুঝি? ধরো একটা পাত্র আছে, পাত্রের মধ্যে একটা দ্রবণ রাখলাম, রাখার পর যদি পাত্রটা ক্ষয় হয়ে যায় তাহলে তো এটা রাখা উচিত না। এখন তোমাদেরকে একটা প্রশ্ন করি, দেখি তো তোমাদের মনে আছে কিনা। ক্ষয় হয় কে, অ্যানোড নাকি ক্যাথোড? বলো তো, ক্ষয় হয় কে, অ্যানোড নাকি ক্যাথোড? সাবস্ট্রেটটা ভাইয়া ওই যে ভিডিওটা একটু টেনে দেখে আসো ভাইয়া, তাহলে দেখে ফেলবা, কোনো সমস্যা নেই। বলো ক্ষয় হয় কে, অ্যানোড নাকি ক্যাথোড? ক্ষয় হয় অ্যানোড, জমা হয় ক্যাথোড। ক্ষয় হয় অ্যানোড, জমা হয় ক্যাথোড। এজন্য পাত্র ক্ষয় হয় কিনা চেক করার জন্য মনে রাখবা পাত্র অলওয়েজ অ্যানোড। পাত্র সবসময়, পাত্রকে আমরা কি ধরবো ভাইয়া? অ্যানোড ধরবো, মানে পাত্রের জারণ ধরবো। আর যাকে রাখবা তাকে বিজারণ করবো আর কি। তারপর আমরা ইনট সেল বের করব। যদি ইনট সেল শূন্যের চেয়ে বড় হয় এটাকে আমরা স্বতঃস্ফূর্ত বিক্রিয়া বলি। আর স্বতঃস্ফূর্ত যদি বিক্রিয়া হয় ভাইয়া, স্বতঃস্ফূর্ত যদি বিক্রিয়া হয় ভাইয়া, তাহলে পাত্রে রাখা যাবে না হবে অ্যান্সার। পাত্রে রাখা যাবে না, এটা হবে অ্যান্সার। পাত্রে রাখা যাবে না, এটা হবে অ্যান্সার। ওকে আচ্ছা আসতেছি, দাঁড়াও তোমাদের ষষ্ঠের কোশ্চেনটা। ও দেখো ম্যাগনেসিয়ামের জারণ, জিঙ্কের বিজারণ, এটার ভোল্টেজটা দেওয়া, এই যে ইনট সেলের মানটা দেওয়া, ম্যাগনেসিয়ামের জারণ, জিঙ্কের বিজারণ। এখন দেখো জিঙ্কের বিজারণ বিভব দেওয়া আছে, এই যে বিজারণ বিভব দেওয়া আছে, ম্যাগনেসিয়ামেরটা দেওয়া নাই। ম্যাগনেসিয়ামেরটা রাখছি, এটা তো এই যে প্লাসে মাইনাসে মাইনাস, এই পাশে চলে গেলে প্লাস, এই যে প্লাস হইলো, অ্যান্সার আসছে এইটা। বাট এটা কি ম্যাগনেসিয়ামের জারণ মান না, প্রশ্নে চাইছে বিজারণ বিভব কত। তাহলে এটাকে উল্টায় দিলে কি হবে? মাইনাসের মানে প্লাসের জায়গায় মাইনাস আসবে, শেষ, আর কোনো হিসাব নাই। ওকে ওকে সো চলো আগাই। হ্যাঁ এটা তো দেখলাম, এখন এই প্রশ্নের উত্তরে যাই। চলো দেখো কুয়েটে আসছে, ইঞ্জিনিয়ারিং প্রশ্ন আসলে রাখিনি। ব্যাপারটা হলো এটা দিছে এই কারণে, এটা রিলেভেন্ট, এটা বোঝা যায় অনেক সহজে। দেখো কপারের প্রমাণ বিভবটা দেওয়া আছে, আয়রনের প্রমাণ বিভবটা দেওয়া আছে, দুইটারই জারণ বিভব দেওয়া। কি বলছে দেখো, তামা, তামা মানে কপার আর কি। তামার পাত্রে ফেরাস সালফেট দ্রবণ রাখা যায়, এটা সত্য কিনা চেক করবা। কিভাবে চেক করবা? যার পাত্র সে সবসময় অ্যানোড। দেখো ইনট সেল আসো বের করি, তাহলে তামার পাত্র যেহেতু তামা হবে জারণ, তাহলে কপারের জারণ প্লাস কাকে রাখতেছি? আয়রন, তাহলে আয়রনের হবে বিজারণ। আসো মানগুলো বসাই, কপারের জারণ কত? -0.34 প্লাস আয়রনের বিজারণ কত? এটাকে উল্টায় দিলে যে প্লাসের জায়গায় মাইনাস আসবে, -0.44 ইজ ইকুয়াল টু -0.78, -0.78 ভোল্ট, যেটা শূন্যের চেয়ে ছোট, সুতরাং রাখা যাবে। শূন্যের চেয়ে ছোট হইলে রাখা যাবে, বা নেগেটিভ আসলে রাখা যাবে, এটা ঠিক আছে। এটা যদি রাখা যায় ভাই, এটার উল্টাটা কিন্তু রাখা যাবে না। খেয়াল করো, তামার পাত্রে ফেরাস সালফেট রাখা যায়, ঠিক আছে, তামার পাত্রে ফেরাস সালফেট রাখা যায় না, এটা তো মিথ্যা। এরপর দেখো আবার উল্টা কোশ্চেন আছে, লৌহ পাত্রে কপার সালফেট দ্রবণ রাখা যায়। খেয়াল করো পাত্রটা কি লৌহ না? দেখো ইনট সেল ইজ ইকুয়াল টু, লৌহ পাত্র হইলে কি হবে? আয়রনের হবে জারণ, আয়রনটা অ্যানোড, প্লাস কপারের হবে বিজারণ, কপার টু প্লাস স্ল্যাশ কপার। দেখো আয়রনের জারণ মান দেওয়া আছে 0.44 প্লাস কপারেরও জারণ মান দেওয়া, বিজারণ লাগবে, মাইনাসের জায়গায় প্লাস লিখবা 0.34। হিসাব করলে কত আসে দেখো? 0.78 ভোল্ট, যেটা গ্রেটার দেন 0। তার মানে অ্যান্সার কি? লৌহ পাত্রে কপার সালফেট রাখা যায় না, এটা ভুল কথা। মানে যায়, এটা ভুল কথা। লৌহ পাত্রে কপার সালফেট দ্রবণ রাখা যায় না, এটা ঠিক কথা। তার মানে কোন দুটা সঠিক? 1 আর 4 সঠিক। দেখো 1 আর 4 সঠিক। এইভাবে অ্যান্সার করা যায়। এইভাবে অ্যান্সার করা যায়। মানগুলো দেখো রবেন, তাহলেই বুঝবো ভাইয়া কেন প্লাস নেই, কেন মাইনাস নেই। জারণের দরকার বিজারণ লাগবে, বিজারণের দরকার জারণ লাগবে। যখন যেটা দরকার সেইভাবে মানটা আমরা চেঞ্জ করে নিই। হ্যাঁ আচ্ছা গুড, হয়ে গেল। চলো এই দুইটা কোশ্চেন বলো, এই দুইটা কোশ্চেনের অ্যান্সার কি?
কপার ও জিঙ্কের প্রমাণ বিজারণ বিভব যথাক্রমে এত। কপার জিঙ্কের চেয়ে শক্তিশালী জারক, তার মানে কপারের বিজারণ হয় বেশি। হ্যাঁ, কথা তো সত্য, কারণ জিঙ্ক উপরে কপার নিচে না, তাহলে কপারের বিজারণ হবে মানে কি কপার জারক, ভালো জারক। আচ্ছা, কপার সালফেট দ্রবণে জিঙ্ক যোগ করলে কপার অধক্ষিপ্ত হয়। হ্যাঁ অবশ্যই, কারণ কি জিঙ্ক তো শক্তিশালী, জিঙ্ক কপারকে প্রতিস্থাপন করে কপারকে অধক্ষিপ্ত করে দেয়। গুড। কোষে জিঙ্ক অ্যানোড হয়, ওই যে উপরে সে অ্যানোড হয়। তিনটাই রাইট, তার মানে অ্যান্সার হচ্ছে ডি। ভালো কোশ্চেন। পরটা দেখো, লোহার পাত্রে নিচের কোন দ্রবণ রাখা যাবে না? না কিন্তু। এখন দেখো পাত্রটা লোহার, যার পাত্র তার চেয়ে নিচের কাউকে রাখা যাবে না। এখন লোহার নিচে দেখো হাইড্রোজেনও আছে, কপারও আছে, সিলভারও আছে, সবই লোহার নিচে, তাদেরকে রাখা যাবে না। উপরের গোলাকে রাখা যাবে, নিচের গোলাকে রাখা যাবে না। তার মানে অ্যান্সার কাউকেই রাখা যাবে না। অ্যান্সার হলো সবগুলো, কাউকেই রাখা যাবে না। ওকে, ডান, হয়ে গেল। চলো, কোন বিক্রিয়াটি স্বতঃস্ফূর্তভাবে ঘটে? আচ্ছা, স্বতঃস্ফূর্তভাবে ঘটতে হইলে ইনট সেলের ভ্যালু কেমন হইতে হয়? শূন্যের চেয়ে বড় নাকি শূন্যের চেয়ে ছোট বলো তো? শূন্যের চেয়ে বড়। ভেরি গুড, শূন্যের চেয়ে বড় হইতে হয়, তাইলে স্বতঃস্ফূর্ত হয়। আচ্ছা দেখো, এখানে একটা বিক্রিয়া দেওয়া, জিঙ্ক থেকে জিঙ্ক টু প্লাস, ক্যাডমিয়াম টু প্লাস থেকে ক্যাডমিয়াম, তাহলে এটার ইনট সেল কি হবে? ইনট অফ জিঙ্কের জারণ, যা দেখবা তাই, এই যে জিঙ্ক থেকে জিঙ্ক টু প্লাস, ক্যাডমিয়াম টু প্লাস থেকে ক্যাডমিয়াম, ইনট অফ ক্যাডমিয়াম টু প্লাস থেকে ক্যাডমিয়াম। তাহলে দেখো জিঙ্কের জারণের মান দেওয়া আছে না, এটা বিজারণ দেওয়া, তাহলে মাইনাসের জায়গায় প্লাস ইউজ করো, 0.763 প্লাস ক্যাডমিয়ামের বিজারণ মান দেখো মাইনাস 0.404। দেখো ভাইয়া 0.7 থেকে 0.4 যদি বাদ দাও, অ্যান্সার অবশ্যই গ্রেটার দেন 0 আসবে, পজিটিভ আসবে, তার মানে স্বতঃস্ফূর্ত। অ্যান্সার এই হবে, আর দেখার দরকার নাই। অ্যান্সার এই হবে, আর কোনো দেখার দরকারই নেই, প্রথমটাই তো মিলে গেছে। ওকে, চলো আগাই। এবার আমরা পড়বো হচ্ছে নার্নস্টের সমীকরণ। হোয়াট ইজ নার্নস্টের সমীকরণ? খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস নার্নস্টের সমীকরণ। এখানে ই নট সেলটাকে আমরা বলি প্রমাণ কোষ বিভব, মানে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, 1 মোলার ঘনমাত্রা, 1 অ্যাটমসফেরিক প্রেসার চাপ, এই অবস্থায় থাকে এটা। এখন বলছে ই সেল, ই সেলটা কি যে কোনো তাপমাত্রায় হইতে পারে, যে কোনো ঘনমাত্রার অবস্থায় হইতে পারে, যে কোনো চাপীয় অবস্থায় হইতে পারে, কোনো ঝামেলা নাই। এখন একটু খেয়াল করে দেখো, এই সূত্রটাকে আমরা কতভাবে লিখতে পারি। এই ছোট হাতের ই হচ্ছে যে কয়টা ইলেকট্রন আদান প্রদান করতে পারে, এফটা হচ্ছে ফ্যারাডের ধ্রুবক 96,500, আর এর ভ্যালু 8.314 জুল পার মোল পার ক্যালভিন, তাপমাত্রা যদি কোনো কিছু বলা না থাকে 298 ক্যালভিন বা 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। কিউটাকে বলা হয় বিক্রিয়া ধ্রুবক বা বিক্রিয়া অনুপাত, উপরে উৎপাদ, নিচে বিক্রিয়কের সক্রিয় ভর থাকে, একোয়াস থাকলে ঘনমাত্রা, গ্যাসিয়াস থাকলে আংশিক চাপ। এই হলো ঘটনা। এখন এটাকে একটু ভেঙে অন্যভাবে লিখে আসো। ই সেল ইজ ইকুয়াল টু ই নট সেল মাইনাস আর টি বাই ই এফ ইন্টু 2.303 লগ কিউ, লগ কিউ। এখন এইটা অনেকেই হয়তো ভুলে গেছি, লন এক্স ইজ ইকুয়াল টু, লনকে লগে কনভার্ট করতে হলে 2.303 দিয়ে গুণ করতে হয়, লগ এক্স। তার মানে দেখছো আমি লনের জায়গায় লগ আনছি, তাহলে 2.303 দিয়ে একটা গুণ করা লাগছে, এই আর কোনো ঝামেলা না। এখন এটা কেন গুণ করছি, এটা একটা কারণ আছে। কারণ হচ্ছে আর টি বাই এফ ইন্টু 2.303, এই সবগুলাকে যদি গুণ করা হয়, যে আর এর মান হচ্ছে 8.314, টেম্পারেচার হচ্ছে 298, ফ্যারাডের ধ্রুবক হচ্ছে 96,500, এই সবগুলা গুণ করলে একটা মান আসে 0.0591, কোথাও কোথাও লেখা থাকে 0.0592, সমস্যা নাই। সো এটা তোমার সামনে কাজে লাগবে। ই সেল, এই যে দেখো ই সেল ইজ ইকুয়াল টু ই নট সেল মাইনাস এই যে এইটুক অংশটা, এইটুক অংশটা 0.0591 বাই ই হলো সংখ্যা লগ কিউ। এইটা একটু মনে রাখা লাগবে। আর আরেকটা জিনিস মাথায় রাখা লাগবে, সেটা কি দেখো ভাইয়া, কিউ, কিউটা কি আসলে, কিউটা উপরে হচ্ছে উৎপাদ, নিচে হচ্ছে বিক্রিয়ক। হ্যাঁ, পাওয়ার টাওয়ার থাকতে পারে, এটা পরের হিসাব। কিউ এর মান যত বাড়বে, খেয়াল করো, কিউ এর মান যত বাড়বে ই সেলের মান তত কমবে। দেখো কিউ এর মান যত বাড়বে ই সেলের মান তত কমবে। আবার কিউ এর মান বৃদ্ধি পাইতেছে মানে কি ভাইয়া, উৎপাদ বাড়তেছে,
বিক্রিয়ক কমতেছে, এটা একটা টপিক। অথবা আরেকভাবে লেখা যায়, দেখো কিউ এর মান যত কমবে ই এর মান তত বাড়বে, মানে বিক্রিয়ক বাড়বে উৎপাদ কমবে। এই পেজে যা যা লিখছি ভাইয়া এটা সবাই একটু পড়ো ভালো মতো। ওকে, নাও করে ফেলো, করে একটা টিচার ইনবক্সে ডান লেখো। ওকে, সবাই তাহলে লিখছো? ওকে, আসো তোমাদেরকে এবার এই জিনিসটা বলি। তো এখানে ঘটনাটা কি হয়েছে, এই সম্পর্কগুলা কেন লিখলাম দেখো ভাইয়া, কিউ এর ভ্যালু যত বেশি বাড়বে, কি গেল চোখে, সরি, দেখো কিউ এর ভ্যালু যত বেশি বাড়বে এই নেগেটিভের ভ্যালুটা তত বাড়বে, নেগেটিভের ভ্যালু যত বাড়বে ই সেলের ভ্যালু তত কমবে। তার মানে কিউ বাড়লে ই কমে, কিউ কমলে ই বাড়ে। কিউটা কি ভাই, উপরে উৎপাদ নিচে বিক্রিয়ক থাকবে, তাই না? তাহলে কিউ বাড়তেছে মানে কি, উৎপাদ বাড়তেছে বিক্রিয়ক কমতেছে। অথবা কিউ কমতেছে মানে কি বলতো, কিউ কমতেছে মানে বিক্রিয়ক বাড়তেছে উৎপাদ কমতেছে, উল্টা কথা। তার মানে আমরা বলতে পারি ভাইয়া, খেয়াল করো তো, ই এর সাথে বিক্রিয়ক সমানুপাতিক, ই কমলে, ই কখন কমে, বিক্রিয়ক কমাইলে, আবার বিক্রিয়ক বাড়াইলে ই বাড়ে। এটা আমাদের একটা সামনে একটা এমসিকিউ টাইপের জিনিস আছে, আমরা দেখবো এটাতে। হ্যাঁ, আসো ওইটা আগে একটু দেখে আসি। এই যে এই কোশ্চেনটার অ্যান্সার বলো তো ভাইয়া কি হইতে পারে, বলো তোমাদের কি মনে হয়? হ্যাঁ, পজিটিভই তো হয় ভাইয়া মারিয়াম, এজন্যই তো স্বতঃস্ফূর্ত। 0.7 থেকে -0.4 বাদ দিলে, হ্যাঁ এই জন্য। তোমরা কি ভাইয়া ওই ইয়াটা মানে বেসিক কনসেপ্ট যেটা ছিল এটা মনে হয় ভুলে গেছো? স্বতঃস্ফূর্ত কখন হয়, যখন এই ভ্যালুটা পজিটিভ হবে। দেখো 0.7 থেকে 0.4 মাইনাস করতে হবে কিন্তু, তাহলে 0.3 এর মতো কিছু একটা থাকে, পজিটিভ তো, এই জন্যই স্বতঃস্ফূর্ত। হ্যাঁ, আচ্ছা কই গেল, এই যে এখানে, বলো এটার অ্যান্সার কি হবে? এ বি সি ডি। এটা কিন্তু কনসেপচুয়াল কোশ্চেন। দেখো নিচের কোনটি গ্যালভানিক সেল এই এর বিভব বাড়ায়, দেখো এটার কিউ কি হবে, দেখো তো, দেখো এটা বিক্রিয়ক এটা উৎপাদ, এটা বিক্রিয়ক এটা উৎপাদ। হ্যাঁ, তাহলে উৎপাদে আয়ন কোনটা আছে, জিঙ্ক, বিক্রিয়কে আয়ন কোনটা আছে, কপার, নাকি এরকম আছে। এখন বলছে বিভব বাড়ায় মানে ই বাড়াবে, ই এর সাথে বিক্রিয়কের সম্পর্ক কি, সমানুপাতিক ছিল মনে আছে? তাহলে বিক্রিয়ক কোনটা, এখানে বিক্রিয়ক হচ্ছে কপার, তাহলে কপারকে বাড়াইতে হবে, কপারকে বাড়াইতে হবে অথবা জিঙ্ককে কমাইতে হবে, কপারকে বাড়াইতে হবে অথবা জিঙ্ককে কমাইতে হবে। দেখো তাহলে অ্যান্সার বি। দুইটা একসাথে বাড়ায় লাভ নাই, আবার জিঙ্ককে বাড়ায় কপারকে কমায় লাভ নাই, বাড়াইতে হবে শুধু কপারকে, কপারকে বাড়াইতে হবে, অ্যান্সার হচ্ছে বি। হ্যাঁ, এই তাপমাত্রা কম বেশি হলে কি 0.0591 একই থাকবে? না বাবা, কখনোই একই থাকবে না। কারণ এই যে দেখো, আমরা তো এখানে বলেই দিছি, এখানে তাপমাত্রা কত ধরছে ভাইয়া, 298 না? তাপমাত্রা যদি আমি কমাই বাইরে, এটা কি কখনো একই থাকবে? থাকবে না তো বাবা, এটা তো হবে না। আচ্ছা গেল, চলো এখন তাহলে আমরা আজকে নতুন ওয়েলকাম ভাইয়া ক্লাসে, ভালো মতো ক্লাস করো, মনোযোগ দিয়ে রুটিন সেট করো, ইনশাল্লাহ ভালো হবে। আসো, এই দুইটা বিক্রিয়ার জন্য ভাই আমাদের কিছু কাজ করতে হবে। চলো আমরা সলভ করি। এই দুইটা বিক্রিয়ার জন্য আমাদের অ্যানোডের বিক্রিয়া, ক্যাথোডের বিক্রিয়া সবকিছু লিখতে হবে। চলো তো এইটার অ্যানোডের বিক্রিয়াটা লেখো, জারণ অর্ধ বিক্রিয়া যেটাকে বলে। দেখো নিকেল থেকে নিকেল 2+ হয়েছে, মানে নিকেল দুইটা ইলেকট্রন ত্যাগ করে তৈরি করছে হচ্ছে নিকেল 2+। ক্যাথোডের বিক্রিয়া কি, সিলভার একটা ইলেকট্রন গ্রহণ করে তৈরি করেছে সিলভার সলিড। তাহলে এখানে ইলেকট্রন সংখ্যা তো সমান হওয়া লাগে, তাহলে 2 দিয়ে গুণ দিয়ে দাও। ফুল বিক্রিয়া লেখো, তাহলে নিকেল +2 সিলভার অ্যাকুয়াস, এই পাশে গেলে এটা কাটা, নিকেল 2+ প্লাস নিকেল 2+ +2 সিলভার। এখন এটা তো সলিড, এই যে আয়ন হইলো অ্যাকুয়াস, আয়ন হইলো অ্যাকুয়াস, এটা হইলো সলিড। তাহলে কয়টা ইলেকট্রন আদান প্রদান হইলো ভাইয়া? 2টা। তাহলে কিউ এর ভ্যালু কি হবে ভাইয়া বলো তো? উৎপাদে কে আছে, এই যে অ্যাকুয়াসটা নিবা তুমি, সলিড তো নেই না আমরা, তাই না? উৎপাদের ঘনমাত্রা বাই এই যে এখানে অ্যাকুয়াস আছে, বিক্রিয়কের ঘনমাত্রা স্কোয়ার। তাহলে দেখো ভাইয়া, নিকেলের ঘনমাত্রা দাও 0.5, সিলভারের ঘনমাত্রা দাও 0.2 স্কোয়ার, হয়ে গেল। তাহলে বলো তো ভাইয়া পাশেরটা কি হবে, বলো তো ভাইয়া পাশেরটা কি হবে? সারিয়া জিজ্ঞেস করছো নিকেল এ কেন, মানে
নিকেল এ কেন, অ্যানোড অ্যানোড, এই যে বামে কি থাকে বাবা, অ্যানোড থাকে না। এগুলো কিন্তু একদম বেসিক আলোচনা, এগুলো কিন্তু এখন এই কোশ্চেন জিজ্ঞেস করলে কিন্তু তার মানে কি শুরুতে বেসিকে গ্যাপ ছিল, তাহলে ভিডিওটা আবার একটু সামনে থেকে দেখে চলে আসতে হবে। হ্যাঁ, বামেরটা অ্যানোড, ডানেরটা ক্যাথোড। হ্যাঁ, জারণ বিজারণ। আচ্ছা, আর কত সময় লাগবে? আরো অনেক সময় লাগবে ভাইয়া, আজকে চ্যাপ্টারটা বড়, আজকে এটা শেষ করে আবার প্রথম পত্রে অধ্যায় 5 আছে ভাইয়া। যাদের একটু তাড়া আছে তারা চাইলে সমস্যা নেই, রেস্ট নিতে পারো, অসুবিধা নেই, পরে রেকর্ডেড দেখতে পারবা, অসুবিধা নেই। বাট আজকে একটু টাইম লাগবে ভাইয়া। হুম, হ্যাঁ হ্যাঁ, প্রেশারের ব্যাপারটা দেখাচ্ছি ভাইয়া, কোনো সমস্যা নেই। আসো দেখো, এই যে অ্যালুমিনিয়াম থেকে অ্যালুমিনিয়াম 3+, জিঙ্ক 2+ থেকে জিঙ্ক, প্রেশার দেওয়া থাকলে কি করবো একটু পরেই আছে, টেনশন নিও না, দেখাবো। চিন্তার কোনো কারণ নাই। দেখো ভাইয়া, অ্যানোডে অ্যালুমিনিয়াম থেকে অ্যালুমিনিয়াম 3+ হয়েছে, অ্যালুমিনিয়াম থেকে 3টা ইলেকট্রন বাদ দিলাম, হয়ে গেল কি ভাইয়া অ্যালুমিনিয়াম 3+। আর ক্যাথোডে কি আছে ভাইয়া, দেখো জিঙ্ক 2+ আছে, জিঙ্ক 2+ 2টা ইলেকট্রন গ্রহণ করলো, হয়ে গেল হচ্ছে জিঙ্ক। তো যদি আমরা দেখো ইলেকট্রন সংখ্যা তো সমান হয় নাই, এই তো একটা সমস্যা, তাই না? ইলেকট্রন সংখ্যা তো সমান হয় নাই, তাহলে কি করতে হবে ভাইয়া, দেখো এটাকে 2 দিয়ে গুণ দিতে হবে, 2 6 2, এটাকে 3 দিয়ে গুণ দিতে হবে, 3 6 3, মানে ওই যে ইলেকট্রন সংখ্যা সমান করলাম। হ্যাঁ, দেখো আমরা তাহলে কি করব ভাইয়া, চলো যোগ করি। 2টা এই যে ফুল বিক্রিয়া, তাহলে ফুল বিক্রিয়া কি থাকলো, 2টা অ্যালুমিনিয়াম প্লাস এই 2টা বাদ, 3টা জিঙ্ক 2+, ডান দিকে গেলে হয় 2টা অ্যালুমিনিয়াম 3+ প্লাস 3 জিঙ্ক। তাহলে এটার তুল্য সংখ্যা কয়টা ইলেকট্রন আদান প্রদান হলো ভাইয়া, 6টা। কিউবের ভ্যালু কত হবে ভাইয়া, দেখো তো উৎপাদ আয়ন যেটা আছে এখানে অ্যালুমিনিয়াম 3+ স্কোয়ার ডিভাইড বাই বিক্রিয়ক আয়ন জিঙ্ক 2+ টু দি পাওয়ার 3 কিউব। এই তো হয়ে গেল, এভাবে সুন্দর করে আমরা লিখতে পারবো। ওকে, ইজি। তাহলে দেখো ভাইয়া, 0.2 এর উপর তাহলে হবে একটা স্কোয়ার, আর 0.1 এর উপর হবে একটা তাহলে কিউব, হয়ে গেল। বুঝতে পারছি কি? আচ্ছা, আর ভাইয়া তোমাদের হ্যাঁ 5 নম্বর চ্যাপ্টার ওই যে যা আছে তোমাদের সিলেবাসে পুরোটাই পড়াবো ইনশাল্লাহ। হ্যাঁ, ওকে ডান। তার মানে কি, ওই যে ইলেকট্রন সংখ্যা সমান করতে হবে, তুল্য সংখ্যা 6, সুন্দর মতো, মানে কয়টা ইলেকট্রন আদান প্রদান হলো, 2টা আছে দেখে স্কোয়ার, 3টা আছে দেখে কিউব, আর এগুলো তো সলিড, সলিড তো আমরা হিসাবে ধরি না, 1 ধরি। তো এই হলো মোটামুটি আমাদের ঘটনা। আচ্ছা, চলো এটার অবস্থা বের করি। আসো দেখো কি বলছে, সাধারণ অবস্থায় একটি ভোল্টাইক বিদ্যুৎ সেলের ইএমএফ হচ্ছে এত। ভোল্টাইক বিদ্যুৎ সেল ভাইয়া, কিন্তু কিছু বলা না থাকলে, ভোল্টার সেল টোল্টার সেল এগুলো বলা থাকলে মানে বুঝতে হবে অ্যানোডে থাকবে জিঙ্ক, ক্যাথোডে থাকবে কপার। তাহলে তুমি শুধু ই নট সেল বের করলেই হয় আসলে ভাইয়া, বুঝছো? দেখো জিঙ্কের লাগবে জারণ মান প্লাস কপারের লাগবে বিজারণ মান। তাহলে জিঙ্ক অ্যানোড জারণ, কপার ক্যাথোড বিজারণ। তাহলে দেখো জিঙ্কের জারণ মান কি দেওয়া আছে, বিজারণ দেওয়া আছে, তাহলে জারণ করে নাও প্লাস 0.76, প্লাস কপারের লাগবে বিজারণ, বিজারণটাই দেওয়া আছে প্লাস 0.34, তাহলে তাহলে হয় 1.10 ভোল্ট, এটা আসে অ্যান্সার এ দিয়ে দিবা, আর কোনো কাজ নেই। ওই ঘনমাত্রা টনমাত্রা কাহিনী লেখার দরকারই নেই, আলটিমেটলি অ্যান্সার 1.1 এর কাছাকাছি আসার কথা, এখানে কাছাকাছি আর কোনোটাই নেই, 1.1ই আছে, অ্যান্সার হচ্ছে এ। ওকে, সবাই কি বুঝছো? ওকে, ভেরি গুড। সো চলো একটু সামনের দিকে আগাই ভাইয়া। কই গেল, হ্যাঁ এটা দেখলাম, এটা দেখলাম, এটাও দেখলাম। এখন দেখো বলো তো এই কোশ্চেনের অ্যান্সার কি হবে। নিচের 3টি গ্যালভানিক সেলের ইএমএফ এর মান যথাক্রমে E1 E2 E3। 3টা গ্যালভানিক সেলের ইএমএফ এর মান E1 E2 E3, বলছে কোনটা বড় কোনটা ছোট। দেখো ভাইয়া, এখানে জিঙ্ক অ্যানোড, কপার ক্যাথোড, তার মানে এদের কিউটা কি হবে ভাইয়া বলো তো, কিউ হবে জিঙ্কের ঘনমাত্রা উপরে, মানে অ্যানোডের আয়ন বাই ক্যাথোডের আয়ন, ওইভাবেও চিন্তা করে অনেকে। এই তাহলে দেখো তো এটার জন্য যদি আমরা Q1 বের করি, সেটা কত আসে, জিঙ্কের ঘনমাত্রা বাই ক্যাথোড কপার 0.1, তাহলে 1/10, মানে 0.1 কে 1/10 লেখা যায়, তাহলে 10টা উপরে চলে আসে। Q2 কে কত লেখা যায় দেখো তো ভাইয়া, 1/1 মানে 1। Q3 কে কত লেখা যায় ভাইয়া, দেখো 0.1/1 মানে 0.1। তাহলে এখান থেকে কি বুঝতেছো, Q1 ইজ গ্রেটার দেন Q2 ইজ গ্রেটার দেন Q3, এগুলা দেওয়া আছে। তাহলে উল্টায় দাও, E3 ওই যে কিউ আর ই তো উল্টা, E3 ইজ গ্রেটার দেন E2 ইজ গ্রেটার দেন E1, তাহলে অ্যান্সার কি আসবে, বি। অ্যান্সার কি আসে ভাইয়া, বি। বুঝতে পারছো?
হ্যাঁ হবে ভাইয়া, স্যারের জন্য প্রিপারেশন হবে। ভাইয়া ঘনমাত্রা হিসাব করি না কেন? আসি ভালো কোশ্চেন করছো। ঘনমাত্রা যদি তুমি হিসাব করো অ্যান্সার 1.1 এর কাছাকাছি আসবে। মানে দেখো ভাইয়া সূত্রটা কি, ই সেল ইজ ইকুয়াল টু ই নট সেল মাইনাস আর টি বাই ইএফ লন কিউ। দেখো এইটার ভ্যালুটা না খুব অল্প চেঞ্জ হয়, তাহলে ই নট সেলের আশেপাশেই হবে অ্যান্সার। এখন তুমি দেখো ভাইয়া তোমাদের যখন ঘনমাত্রা টনমাত্রা দেওয়া থাকে ই নট সেলের আশেপাশে, দেখো ই নট সেল 1.1, তার আশেপাশের মান তো একটাও এটা না। আশেপাশের মান মানে কত? 1.1 এর একদম কাছাকাছি, এগুলো একটাও একদম কাছাকাছি না। সো অ্যান্সার ই নট সেল দিলেই হয়ে যায়, এগুলো দেখা গেছে আর কি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায়, বুঝছো? এই আর যদি কাছাকাছি দেওয়া থাকে সেই ক্ষেত্রে করতে পারো, কোনো সমস্যা নেই, আমি করে দেখাবো, টেনশন নিও না। আচ্ছা এই তো একটা চমৎকার কোশ্চেন চলে আসছে, চমৎকার কোশ্চেন চলে আসছে। দেখো এই দুইটা কোশ্চেনের অ্যান্সার তোমরা সবাই দাও, নাও 1 মিনিট টাইম, এবার পারতেই হবে। নাও সবাই তাহলে অ্যান্সার দিয়ে ফেলছো দেখি। কি বলছে, কোষ্ঠীর জন্য নিম্নের কোন শর্তে সর্বোচ্চ ইএমএফ পাওয়া যাবে? ই সর্বোচ্চ কখন হবে ভাইয়া বলো তো, একটু আগেই তো পড়ছিলাম, কিউ যখন সর্বনিম্ন হবে, তার মানে বিক্রিয়কের উৎপাদ মানে বিক্রিয়কের ঘনমাত্রা বেশি হবে, উৎপাদের ঘনমাত্রা কম হবে। এখন দেখো এটা রিঅ্যাক্টেন্ট এটা প্রোডাক্ট, এটা রিঅ্যাক্টেন্ট এটা প্রোডাক্ট, তাহলে আমরা কি জানি ভাইয়া এখানে বিক্রিয়কটাকে, বিক্রিয়ক হচ্ছে অরাম গোল্ড যেটা, এটার ঘনমাত্রা বেশি হইতে হবে কার? অ্যালুমিনিয়ামের চেয়ে, তখনই ই এর মানটা বেশি হবে। তাহলে অ্যান্সার একমাত্র ডি আসে, আর কোনো অপশন নাই। অরামের ঘনমাত্রা বেশি, অ্যালুমিনিয়ামের কম। নার্নস্টোস সমীকরণ ব্যবহার করে, এই দেখো ভাইয়া মনে রাখবা যখন তোমরা ঘনমাত্রা একই দেখবা, দেখো এখানেও দুইটা ইলেকট্রন আদান প্রদান হয়েছে, দুইটা ইলেকট্রন আদান প্রদান হয়েছে, কিউ এর ভ্যালু যখন কাটাকাটি যাবে, যে ঘনমাত্রা একই, কিউ এর ভ্যালু কাটাকাটি যাবে, তখন ই সেল ইজ ইকুয়াল টু ই নট সেল। হ্যাঁ, ই সেল ইজ ইকুয়াল টু ই নট সেল, কারণ ওই যে তোমার কিউ যেহেতু 1 মানে লন 1 এর ভ্যালু 0 হয়ে যাবে, পুরো অংশটা 0 হয়ে যাবে, সো ই সেল ইজ ইকুয়াল টু ই নট সেল হয়ে যাবে অটোমেটিক। তাহলে এই রিঅ্যাকশনে বের করো চলো, ই সেল ইজ ইকুয়াল টু শুধু ই নট সেল আসবে। তাহলে আসো বের করো, ই নট অফ ম্যাগনেসিয়ামের জারণ হয়েছে প্লাস কপারের বিজারণ হয়েছে। তাহলে ম্যাগনেসিয়ামের জারণ ভোল্টেজের মান কত? মাইনাসের জায়গায় প্লাস আসবে, 2.37 প্লাস কপার 0.34, তাহলে কত আসে? 7 4 11 1 হাত থেকে 1 1 7, 2.71 ভোল্ট, 2.71 ভোল্ট। হ্যাঁ 2.71 ভোল্ট। ওকে সবাই ক্লিয়ার? লনের হিসাব নিকাশ কিভাবে করবো? লনের হিসাব নিকাশ করা দরকার নেই ভাইয়া, লগ দিয়ে করে, ওই যে লগের যে ফর্মুলাটা দেখাই দিছি না এই। আচ্ছা আগের সাইডে জিঙ্ক বিক্রিয়ক ছিল না, আচ্ছা আচ্ছা গুড, ভালো কোশ্চেন। দেখো ভাইয়া এটা একদম বেসিকের একটা বিষয়, একদম শুরু থেকে ভাইয়া বলতেছিলাম, এই যে এই চিহ্নর বাম দিকে থাকে অ্যানোড, অ্যানোড হয় জারণ, এটা যদি বিক্রিয়ক হয় এটা হলো উৎপাদ, এটা যদি বিক্রিয়ক হয় এটা হচ্ছে উৎপাদ, হইলো? এগুলো তো সলিড, এগুলোর হিসাব বাদ। তাহলে কিউ কি হবে ভাইয়া? উৎপাদায়নের ঘনমাত্রা বাই বিক্রিয়কায়নের ঘনমাত্রা। ক্লিয়ার? বুঝতে পারছি আমরা? এভাবে ঠান্ডা মাথায় ধরে ধরে করতে হয়। হ্যাঁ ওকে ডান। আচ্ছা ভেরি গুড। কি ভাই আপনার মেজাজ ঠান্ডা কেন? তোমরা আমার ছোট বাচ্চা কাছে, তোমাদের সাথে মেজাজ গরম করে কি করব? মেজাজ কারোর সাথে গরম করা উচিত না, সবার সাথে হাসি মুখে কথা বলা উচিত, এটাই হচ্ছে নিয়ম, তাহলে দোয়া পাওয়া যায়। আসো দেখো এটা যাই, এটা গেল, এবার এটা বলেন এটার অ্যান্সার কি হবে? জিসন কোশ্চেন করছে ভাই অরাম কিভাবে বিক্রিয়ক হচ্ছে, ভালো কোশ্চেন, কারণ বিক্রিয়কটাই। আচ্ছা এই যে ভাইয়া আর দিয়ে ইংলিশে বোঝায় রিঅ্যাক্টেন্ট মানে বিক্রিয়ক, পি দিয়ে বোঝায় প্রোডাক্ট মানে উৎপাদ, আর দিয়ে বোঝায় রিঅ্যাক্টেন্ট বিক্রিয়ক, পি দিয়ে বোঝায় প্রোডাক্ট উৎপাদ। আমরা কি জানি ভাইয়া, এরপর থেকে আর এইসব কোনো কোশ্চেনের উত্তর দিব না, এখনই বলে দিচ্ছি আর কি। হ্যাঁ এই যে এটা বাদ, এটা বাদ, তাহলে বিক্রিয়ক আয়নকে গোল্ড, উৎপাদ আয়নকে অ্যালুমিনিয়াম, শেষ হয়ে গেল। আচ্ছা ডান, বুঝছি। আচ্ছা এখন কথা হইলো কিউ মানে কি ভাইয়া? কিউ মানে হচ্ছে উৎপাদ আয়নের ঘনমাত্রা
উৎপাদনের ঘনমাত্রা বাই বিক্রিয়কায়নের ঘনমাত্রা। এখন কিউ এর ভ্যালু কমাইতে হবে আমার, তাহলে কি হবে, অ্যালুমিনিয়াম কমবে গোল্ড বাড়বে, তাহলে অ্যালুমিনিয়ামেরটা কমাইতে হবে গোল্ডেরটা বাড়াইতে হবে, এই হচ্ছে আমাদের হিসাবটা, শেষ, সিম্পল। ওকে, ডান হয়ে গেল না? হয়ে গেল, ডান। চলো এই কোশ্চেন অ্যান্সার বলেন সবাই দেখি, এটা আমরা পারি কিনা। হ্যাঁ, এটা আমরা সবাই পারি কিনা। এটা সহজ আছে, এটা একদম সহজ। দেখো এখানে দেওয়া আছে ইনট জিঙ্ক 2+, হ্যাঁ এখানে একটা কথা মিসিং আছে, জিঙ্ক 2+ স্ল্যাশ জিঙ্ক আর কি। হ্যাঁ, বিজারণ বিভব দেওয়া আছে হলে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 মোলার জিঙ্ক সালফেট। 1 মোলার জিঙ্ক সালফেট মানে কিন্তু ভাইয়া জিঙ্কের ঘনমাত্রা 1 মোলার, মানে বুঝছো তো, জিঙ্ক আছে মানেই জিঙ্কের ঘনমাত্রা এটা। দ্রবণে নিমজ্জিত জিঙ্ক তড়িৎদ্বারের বিভব কত, জিঙ্ক তড়িৎদ্বারের বিভব কত। আসো জিনিসটা বুঝাই, এখানে হয়েছে কি, বেসিক্যালি জিঙ্কের বিজারণ হয়েছে, জিঙ্ক 2+ দুইটা ইলেকট্রন গ্রহণ করে তৈরি করছে হচ্ছে জিঙ্ক সলিড, এটা হলো অ্যাকুয়াস। তাহলে কিউটা কি হবে বলতো, উৎপাদে সলিড ছাড়া কিছু আছে নাই, সলিড থাকলে কি হয় 1, বিক্রিয়কে কি আছে একটা অ্যাকুয়াস আছে, জিঙ্ক 2+ এর ঘনমাত্রা, তাহলে ঘনমাত্রা কত দেওয়া 1, তাহলে 1/1 মানে 1। ভাইয়া কি বলছিলাম, কিউ যদি 1 হয় তখন কি হয় বলেন সবাই, কিউ যদি 1 হয় তখন কি হয় বলো দেখি, কিউ যদি 1 হয় তখন কি হয়। থ্যাংক ইউ ভাইয়া, সবাই খুব সুন্দর কথাবার্তা লিখছো, থ্যাংক ইউ থ্যাংক ইউ। কিউ যদি 1 হয়, ওই যে ই সেল ইজ ইকুয়াল টু ই নট সেল হয়, তাই না, ই সেল ইজ ইকুয়াল টু ই নট সেল হয়, শেষ তো। তাহলে যে ভোল্টেজ দেওয়া এটাই সেই ভোল্টেজ, এটাই বিজারণ ভোল্টেজ, ওই বিজারণ বিভবই চাইছে, শেষ অ্যান্সার, আর কিছু করার দরকার নাই, যা আছে তাই। ওকে, একদম ইজি। কিভাবে ঘনমাত্রা স্কয়ার কেন হয় আমরা দেখবো, অসুবিধা নেই। ব্রেক দেবো ভাইয়া, একটু পরে ব্রেক দেবো ভাইয়া, এই চ্যাপ্টারের শেষের দিকে গিয়ে ব্রেক দেবো না। দেখো একটা কোশ্চেন করছে, 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নিম্নোক্ত বিক্রিয়াটি সম্পন্ন করা হলো। এই দেখো ভাইয়া ঘনমাত্রা সেম, তাহলে কি হবে বলো, ঘনমাত্রা সেম, ওই যে ইলেকট্রন সংখ্যাও সেম। দেখো কোবাল্টের জারণ, আয়রনের বিজারণ, তুল্য সংখ্যা কিন্তু 2, তাহলে আমরা তো বুঝতেছি ঘটনাটা কি হচ্ছে। তাহলে ই নট সেল মানে ই সেলটাই হচ্ছে আসলে ই নট সেল, ইজ ইকুয়াল টু কি হবে, কোবাল্টের জারণ প্লাস আয়রনের বিজারণ। তাহলে দেখো ভাইয়া কোবাল্টের জারণে কত ভোল্টেজ আছে, কোবাল্টের জারণে এটা তো বিজারণ দেওয়া, তাহলে জারণ করলে হবে প্লাস 0.28 ভোল্ট, প্লাস আয়রনের বিজারণ কত হবে, আয়রনের বিজারণ দেওয়া আছে -0.44, তাহলে কতটুকু আসে ভাইয়া, -0.16 ভোল্ট, which is less than 0, সো স্বতঃস্ফূর্ত নয় নাকি। তাহলে অ্যান্সার কি ভাইয়া, স্বতঃস্ফূর্ত নয়, গেল। তাহলে এটা গেল, এবার অর্ধ বিক্রিয়ার মাধ্যমে দেখাও, অর্ধ বিক্রিয়ার মাধ্যমে দেখাই আসো। তাহলে কি হচ্ছে, কোবাল্ট দুইটা ইলেকট্রন ত্যাগ করে হয়ে গেছে কোবাল্ট 2+, এটা অ্যানোডে বিক্রিয়া। ক্যাথোডে বিক্রিয়া কি, মানে এটা হলো জারণ অর্ধ বিক্রিয়া, বুঝছো, জারণ অর্ধ বিক্রিয়া, কারণ অ্যানোডে তো জারণ হয়, ক্যাথোডে বিজারণ হয়, এটা হলো বিজারণ অর্ধ বিক্রিয়া। এখানে তো মোট বিক্রিয়া দেখাইতে বলে নাই, সো অর্ধ বিক্রিয়ার মাধ্যমে বলছে। ক্যাথোডে কি হয়েছে বলো, ক্যাথোডে হচ্ছে আয়রন, তাহলে আয়রন 2+, দুইটা ইলেকট্রন গ্রহণ করে তৈরি করে ফেলছে শুধু আয়রন, তো কয়টা ইলেকট্রন আদান প্রদান হয়েছে, 2টা। এই হলো মোটামুটি ঘটনা। দেখো অর্ধ বিক্রিয়ার মাধ্যমে বিক্রিয়া ইলেকট্রন আদান প্রদান দেখাও, শেষ হয়ে গেল ঘটনা। ওকে, স্বতঃস্ফূর্ত না, গুড, স্বতঃস্ফূর্ত না, অসাধারণ। আচ্ছা এটা তোমাদের জন্য প্র্যাকটিস, এটা তোমাদের জন্য প্র্যাকটিস। ক্যালোমেল তড়িৎদ্বারে সংঘটিত রাসায়নিক বিক্রিয়াগুলা, ওই যে মার্কিউরাস ক্লোরাইড আর এই যে জিঙ্কের কিছু বিক্রিয়াগুলা দেওয়া আছে। হ্যাঁ আচ্ছা, এখন দেখো এখানে একটা বইটার কোশ্চেন রাখছি, বাট বইটার কোশ্চেন দেখে রাখি নাই, এখানে রাখছি একটা কারণে, এইরকম ম্যাথ কিন্তু ভার্সিটিতে রিটেনে দিয়ে দিতে পারে, কারণ এটা কিন্তু হিসাবটা সহজ। দেখো কোশ্চেনে আসলে কি বলছে তোমরা একটু বলো তো ভাইয়া, এটার এই অ্যান্সারটা কি হবে, প্রমাণ কোষ বিভবটা কত হবে, দেখি একটু লেখো তো সবাই টিচার ইনবক্সে। বাহ অসাধারণ। দেখো এখানে কি হয়েছে, বেসিক্যালি ফার্স্টে জারণ অর্ধ বিক্রিয়া বিজারণ অর্ধ বিক্রিয়া লেখো বলছে, তাহলে এখানে জিঙ্কের জারণ হয়েছে স্বাভাবিক, কারণ জিঙ্ক আর ক্লোরিন থাকলে উপরে কে, অ্যানোডে জিঙ্ক, তাহলে অ্যানোডে এই যে জারণ অর্ধ বিক্রিয়া, এই যে জারণ অর্ধ বিক্রিয়া কি, জিঙ্ক দুইটা ইলেকট্রন ত্যাগ করে ফর্ম করছে হচ্ছে জিঙ্ক 2+,
ক্যাথোড, ক্যাথোড কি বিজারণ অর্ধবিক্রিয়া। ক্লোরিন 2টা ইলেকট্রন গ্রহণ করে তৈরি করে ফেলছে হচ্ছে 2 ক্লোরাইড মাইনাস। এই যে ওরা মিলেই তো জিঙ্ক ক্লোরাইড অ্যাকোয়াস তৈরি করছে, শেষ হয়ে গেল। এরপর বলছে প্রমাণ কোষ বিভাগ লেখো। দেখো ই নট সেল ইজ ইকুয়াল টু ই নট, জিঙ্কের হইছে জারণ প্লাস কপারের হইছে, সরি ক্লোরিনের হইছে বিজারণ। তাহলে জিঙ্কের জারণের ভোল্টেজ কত হবে, এই মাইনাসের জায়গায় প্লাসটা হবে, প্লাস 0.76 প্লাস ক্লোরাইডের বিজারণী দেওয়া আছে 1.36। তাহলে কত হয়, 6 6 12 2 হাত থেকে 1, 7 থেকে 10 1 11 1 হাত থেকে 1 2, 2.12 ভোল্ট। এটাই আসলো 2.12 ভোল্ট। আচ্ছা এখন বলছে প্রমাণ মুক্ত শক্তির পরিবর্তন ডেল জি নট লিখো। তাহলে ডেল জি নটের হিসাবটা কিভাবে আসবে, ওই যে মাইনাস ই এফ ই নট সেল পড়াইছিলাম। তাহলে কত দেখো, মাইনাস কয়টি ইলেকট্রন আদান প্রদান হয়েছে ভাই, দেখতেই পাচ্ছ 2টা। 2 ইন্টু এফ এর মান হচ্ছে 96,500 ইন্টু ই নট সেলের ভ্যালু কত 2.12। দেখো এটাকে আমরা এভাবে লিখতে পারি, মাইনাস 2 ইন্টু 96500 ইন্টু 212/100। ওই যে দশমিকের পর 2 ঘর, 2টা শূন্য কাটো 2টা শূন্য কাটো। এবার চলো সব গুণ করি। কিভাবে গুণ করবো দেখো, 2 কে 212 দিয়ে গুণ করলে হয় 424 আর 965। আসো গুণ করো, 4 5 20 শূন্য হাত থেকে 2, 424 আর 2 26 6 হাত থেকে 2, 4 9 36 2 38 ইন্টু 5 2 10 শূন্য হাত থেকে 1, 6 2 12 13 3 হাত থেকে 1, 9 2 18 1 19 আর পরটা তো আবার 4 দিয়ে গুণ, তাহলে 3860। দেখি কত আসে, 0 6 8 3 11 1 হাত থেকে 1 10 19 এর 9 হাত থেকে 1 9 10 শূন্য হাত থেকে 1 4। তাহলে অ্যান্সার আসে -409160 জুল অথবা -4.0916 ইন্টু 10⁵ জুল। দেখো ক্যালকুলেটর ছাড়া কত সুন্দর করে হাতে কলমে সমস্ত কিছু অ্যান্সার করে ফেলা যায়। সবাইকে বুঝতে পারছি ভাই ইনশাল্লাহ। বিক্রিয়কের ঘনমাত্রা স্কোয়ার তো হবে না রাকিবুল ভাইয়া, তোমার আগে দেখতে হবে যদি 2 দিয়ে গুণ থাকে তাহলে স্কোয়ার হবে, 3 দেওয়া থাকলে কিউ হবে, স্কোয়ারই যে সবসময় হবে তা কিন্তু না। হ্যাঁ আচ্ছা ওকে, সো এটা দেখলাম, এটাও দেখলাম। এবার চলো পরের কোশ্চেন কি বলছে, হাইড্রোজেন ফুয়েল সেলে অ্যানোড ও ক্যাথোডে নিচের কোনটি দ্বারা নির্মিত। দেখো হাইড্রোজেন ফুয়েল সেল হচ্ছে গ্রাফাইট দিয়ে নির্মিত, মানে অ্যানোড আর ক্যাথোড হচ্ছে গ্রাফাইট দিয়ে নির্মিত। ব্রেক দিব ভাই, একটু পরে দিব। আসো এরপর দেখো নার্নস সমীকরণ হতে পিএইচ নির্ণয় করো। ই সেল ইজ ইকুয়াল টু 0.0592 পিএইচ। ভাইয়া পরিচিত লাগতেছে, বলো তো এটা কোথায় দেখছো, এই সংখ্যাটা, এই সংখ্যাটা কোথায় দেখছো বলো দেখি একটু। এই সংখ্যাটা কোথায় দেখছো একটু বলো দেখি। ওই যে মনে আছে ভাইয়া পড়াইছি, ই সেল is equal to E naught cell minus 0.0591। ওই তো এটা 0.0591 ও থাকতে পারে, 0.0592 ও থাকতে পারে, একই কথা, সমস্যা নাই। বাই ই ইন্টু লগ কিউ, এটা পড়াইছিলাম মনে আছে লগের সূত্রে। এখন দেখো ই সেল, ই সেলে পিএইচ নির্ণয় করতে হবে। ধরো তুমি একটা হাইড্রোজেন সেল নিলা, হ্যাঁ হাইড্রোজেন গ্যাস দিলা, এটা 2টা ইলেকট্রন ত্যাগ করে, ধরো এটা কি করলো 2টা ইলেকট্রন ত্যাগ করে তৈরি করলো হচ্ছে 2H+ অ্যাকুয়াস। তাহলে এই বিক্রিয়ার কিউ কি হবে ভাই বলো তো। কিউ দেখো উৎপাদে আছে অ্যাকুয়াস, তাহলে ঘনমাত্রার স্কোয়ার হবে, আর বিক্রিয়কে আছে গ্যাস, গ্যাসের কি হয় আংশিক চাপ। এই যে দেখো গ্যাসের হয় আংশিক চাপ, সবই নিতে হবে, যা যা থাকবে সব নিতে হবে, খালি সলিড আর লিকুইড নেওয়া যাবে না, সলিড আর লিকুইড নেওয়া যাবে না, এগুলো 1, গ্যাসিয়াস আর অ্যাকুয়াস নিতে হবে। ওকে আচ্ছা নিলাম। এখন যখন এই বিক্রিয়াগুলো করা হয় তখন এই যে হাইড্রোজেনের চাপের ভ্যালু 1 অ্যাটমসফেরিক প্রেসার ধরা হয়, তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস বা 298 কেলভিন ধরা হয়। ঠিক আছে, এই যে এগুলা ধরা হয়, এগুলা ছাড়া কিন্তু এই সূত্র হবে না। আচ্ছা, আর হাইড্রোজেনের প্রমাণ বিভব যেটা জারণ হোক আর বিজারণ হোক সেটা কিন্তু 0 ভোল্ট। তাহলে চলো এখন বসাই, এই যে এখান থেকে বসাও। তাহলে ই সেল ইজ ইকুয়াল টু ই নট H2/H প্লাস মাইনাস, এটা ধরো এই যে হিসাবের সুবিধার জন্য 0.0592 ধরলাম, এই 91 এর জায়গায় 2 ও ধরা যায়, কোনো সমস্যা নাই, একই কথা। তুল্য সংখ্যা কত দেখো, কয়টা ইলেকট্রন আদান প্রদান হয়েছে, 2টা, ডিভাইড বাই 2 লগ উপরে থাকে H+ স্কোয়ার
ডিভাইড বাই 1, এই যে এই চাপের ভ্যালু হচ্ছে 1। মানে এটা মোটামুটি h প্লাস স্কোয়ার ডিভাইড বাই 1 লেখা যায়। আচ্ছা, এখন দেখো লগের সামনে পাওয়ার থাকলে এটা নিচে চলে আসে কিন্তু, হ্যাঁ দেখো এটার ভ্যালু তো 0, তাহলে মাইনাস 0.0592 বাই 2 একটা আছে ইন্টু এই 2টা সামনে আসবে ইন্টু লগ অফ h। এখন দেখো মজার হিসাব, এই দুই কাটা, মাইনাস লগ অফ h, এইগুলাকে একসাথে কি বলা হয়, ph, আর আছে কত 0.0592। হ্যাঁ ধরো এই দেখো মাইনাস লগ অফ h মানে হচ্ছে pH, সামনে কত আছে 0.0592, এটা হচ্ছে ই সেল। এই যে এইভাবেই প্রমাণ করা যায় রিটেনে যে কিভাবে কি আসে না আসে। এই যে আমি একটু দেখাইছি, বলছিলাম না পরে লাগবে, বাহ মাশাআল্লাহ তোমরা তো মনে রাখছো মাশাআল্লাহ ভাইয়া। হ্যাঁ দেখো হয়ে গেল, এই দুইটা কন্ডিশন চেঞ্জ হলে এটা চেঞ্জ হবে, মনে রাখো এটা শুধুমাত্র এই দুইটা কন্ডিশনের জন্যই প্রযোজ্য। আরেকবার বলবো, কোনো সমস্যা নেই। ধরো তোমার কাছে একটা হাইড্রোজেনের সেল আছে, আমরা হাইড্রোজেন গ্যাস দিলাম, ও H প্লাস তৈরি করলো, মানে কি হাইড্রোজেন মানে জারিত হয়েছে, ইলেকট্রন ছাড়ছে, ছেড়ে দুইটা H প্লাস তৈরি করছে। তাহলে কিউ কি বলতো, উৎপাদে আছে অ্যাকুয়াস মানে ঘনমাত্রা, দুইটা আছে স্কোয়ার, বিক্রিয়কে আছে 1 মোল হাইড্রোজেন গ্যাস, তাহলে আংশিক চাপ। এখন এখানে আংশিক চাপ 1 ধরা হয়, H প্লাস এর ঘনমাত্রা স্কোয়ার যা আছে থাকুক, আর হাইড্রোজেনের ভোল্টেজ তো 0 হয় প্রমাণটা। তাহলে এই হাইড্রোজেনের ভোল্টেজ বসাইলাম, এই সূত্রে সবকিছু বসাইলাম, এই যে লগের সাথে এইচ এর উপর যে স্কোয়ার সেটা সামনে চলে আসে, এটা তো আমরা জানি, এই 2 কাটা মাইনাস লগ অফ এইচ মানে হচ্ছে পিএইচ, এটা সামনে চলে আসছে, শেষ, ইজি। এখন এই টাইপের কোশ্চেন আসলে কি হবে, এই টাইপের কোশ্চেন আসলে কি হবে, এই দেখো এই টাইপের কোশ্চেন কত সহজ। 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নির্মিত একটি হাইড্রোজেন গ্যাস তড়িৎদ্বার পড়াইছি না, জারণ বিভব। এই বলো হাইড্রোজেন গ্যাস তড়িৎদ্বারের তড়িৎদ্বার কিসের তৈরি, বলো হাইড্রোজেন গ্যাস তড়িৎদ্বারের তড়িৎদ্বার কিসের তৈরি, বলো হাইড্রোজেন গ্যাস তড়িৎদ্বারের তড়িৎদ্বার কিসের তৈরি, বলো। প্লাটিনাম, অসাধারণ। হাইড্রোজেন তো গ্যাস, সলিড কাউকে লাগবে না তড়িৎদ্বারের জন্য, প্লাটিনাম, গুড, অসাধারণ। আচ্ছা, আর হাইড্রোজেন ফুয়েল সেল যদি হয় সেই ক্ষেত্রে হলো অ্যানোড ক্যাথোড তৈরি হয়েছে তোমার কি দিয়ে, গ্রাফাইট দিয়ে। দেখো কি দেওয়া আছে, ই সেল, আমরা তো জানি ই সেল ইজ ইকুয়াল টু 0.0592 ইন্টু পিএইচ। তাহলে দেখো এখানে ভোল্টেজও দেওয়া আছে কত, 0.0592 ভোল্ট। আসো কাটাকাটি করি, তাহলে পিএইচ এর ভ্যালু আসে 1, তাহলে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা কত হবে, 10 টু দি পাওয়ার মাইনাস পিএইচ বা 10 টু দি পাওয়ার মাইনাস 1, মানে 1/10 বা 0.1 মোলার। তাহলে অ্যান্সার হচ্ছে 0.1 মোলার। শেষ, কতটুক লাইনের অ্যান্সার, কেমন, ইজি না, ইজি। ওকে, তাহলে ইজি, ডান। ওকে চলো, অনেকক্ষণ বকর বকর করছি, এখন একটু ব্রেক নিই, আমার নিজের প্রচন্ড মাথা ব্যথা করতেছে, একটা 10 মিনিটের আমরা ব্রেক নিই। হাইড্রোজেনে কেন ধরা হয়েছে, ওই যে কোশ্চেন আছে যে, তাই বুঝছো। ইনশাল্লাহ মনে ভাইয়া, ইনশাল্লাহ, আগে অনেক যাওয়া হইতো। ওকে চলো তাহলে আমরা একটা ব্রেক নিই, হ্যাঁ আমারও মাথা ধরছে, তোমাদেরও মাথা ধরছে, আমরা একটা 10 মিনিট ব্রেক নিই, 33 থেকে 43 পর্যন্ত একটা ব্রেক নিই, তারপর আমরা আবার শুরু করবো ইনশাল্লাহ, ঠিক আছে। রিটেনে এতটুকু লেখা যাবে ভাইয়া, রিটেনের নাম্বার থাকে 1.5, 1, 2.5, হাফ, এতটুকুই অনেক, হ্যাঁ ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ।